আপনাদের কি অবস্থা বলেন? আপনারা কে কি করতেছেন? কি আপডেট বলেন? কে কতটুকু শিখতেন বা শিখতেছেন বা কতটুকু শিখছেন শুনতে চাই, বলেন। কি প্র্যাকটিস করতেছেন? স্যার 4 নাম্বার ক্লাসে আটকে আছি, মানে করছি আর 5-6 আর দেখতেই পারিনি। আচ্ছা, 4 নম্বরে আটকে আছেন। বাকিরা? ওয়াজিদ ভাই কি অবস্থা? মানে 4 নাম্বার ক্লাসে কিছু করছি, তারপরে স্যার আর কি নিজের কারণেই করতে পারিনি। আচ্ছা আচ্ছা, রাবেয়া ম্যাডাম, আমাদের উপস্থিতি খুবই কম, যদিও তো সেই কম কম হওয়ার কারণে আমার আগ্রহটাও কমে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, আমরা আজকে আমাদের ডেভেলপমেন্টের আলোচনা শুরু করব। ওয়েব ডিজাইন মোটামুটি আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তো আমরা ক্লিয়ার মানে হয়তো আমরা কমপ্লিট হয় নাই, তো আমরা এখন অনেক কিছু বুঝি। এবং আমি যতটুকু বুঝাইছি সেটার পাশাপাশি যদি W3 স্কুলটাকে আপনি কোড করা শিখে যান, যে W3 থেকে এইটা ব্যবহার করতে হয়, ওইটা ব্যবহার করতে হয়, আর আসলে অনেক রিসোর্স আছে, সেই রিসোর্সগুলোকে যদি একটু ব্যবহার করা শিখে যান, দেখবেন যে যা মিসিং আছে সেটাও রিকভার করা সম্ভব। মানে ফান্ডামেন্টাল যে ব্যাপারটা আছে, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বেসিক যত স্টেমে লাগে অলমোস্ট সবগুলোই আমি আলোচনা করেছি। এন্ড এইগুলো ছাড়াও আরো অনেক কিছু লাগে, কিন্তু এইগুলো দিয়েও করা সম্ভব। মানে এইগুলো দিয়ে আপনি ফুল একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সিএসএস আমি কমন কিছু আলোচনা করেছি, বাদ বাকি করি নাই। তো সিএসএস অনেক বড় একটা পার্ট, হিউজ বড়। শুধু সিএসএস নিয়ে 1 মাস 2 মাস ক্লাস নেওয়া সম্ভব। যদি বলেন ভাই এত, হ্যাঁ এত। সিএসএস নিয়ে অনেক হিউজ আলোচনা আছে। সিএসএস এর আপডেট ভার্সন আছে, কি ফ্রেম আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে এত আলোচনা আমরা করি না, বা আমি নিজেরা এত আলোচনা করি না অনেক সময়। আর অত আলোচনা লাগেও না। ধরেন একটা সুন্দর ইফেক্ট অনলাইন থেকে পাওয়া যায়, তো এটা কষ্ট করে আমার নিজের সিএসএস দিয়ে বানানোর প্রয়োজন নেই। একটা বাটন ইফেক্ট অনলাইন থেকে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। তো সেগুলো ব্যবহার করে কিভাবে, এটা নিয়ে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে আউটসাইড টেমপ্লেট কিভাবে ব্যবহার করে সেটা নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা সার্ভার মেইনটেনেন্স করা, সার্ভার মেইনটেনেন্স ইনস্টল প্লাস পিএসপি কোড রান করা, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব টোটালি। তো একদম শুরুতে সিএসএস টা আগে করা উচিত, যেহেতু স্টেটমেন্টটা পরে। তো আমরা একটা স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন পরিষ্কার আছে? জি স্যার আছে। জি স্যার। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আগে না ছোট একটা বার আসতে, এখন সেই বারটাও আসে না। আচ্ছা, তো সিএসএস বিষয়টা কি আমরা অলরেডি জানি। বুটস্ট্র্যাপ কি একটা রেডিমেড সিএসএস, যেটাকে আমরা ফ্রেমওয়ার্ক বলি। সেখানে আমরা অনেক ধরনের সিএসএস আছে যেগুলো আমরা ব্যবহার করে করে আমরা ডিজাইনগুলোকে সাজাই। তো এরকম রেডিমেড সিএসএস এর ভিতরে কমপ্লিট সিএসএস না, কিছু করা সিএসএসও আমরা চাইলে ব্যবহার করতে পারি। ধরেন আমি একটা বাটন, আমাদের যে ডিজাইন, আমাদের ডিজাইনটা আমি একটু ওপেন করি। এই যে আমাদের ওয়েবসাইট ছিল, এই ছিল আমাদের ইন্ডেক্স ফাইল। তো এই ইন্ডেক্স ফাইলের ভিতর আমরা অনেক ডিজাইন করছি, এটা সম্পূর্ণ কাস্টমাইজ এইচটিএমএল সিএসএস, এখানে কোনো বুটস্ট্র্যাপ নাই। আবার আমি একটা বিএস বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করেছিলাম, এই যে এটা মনে হয় না, আর একটা ফাইল, একটা ক্লাস আবার আমি ল্যাপটপে দিয়েছিলাম। এই যে লগইনটা দেখতে পাচ্ছেন, এই লগইনের ভিতরে এটা সম্পূর্ণ কমপ্লিট এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা একটা ডিজাইন। এখানে কোনো বুটস্ট্র্যাপ লাগে নাই। বুটস্ট্র্যাপ হলে কিছু জিনিস ইজি হইতো। এই এই সিম্পল একটা কাস্টমাইজ ডিজাইন বুটস্ট্র্যাপ ছাড়াই তো আমি করতে পারি। আর দ্বিতীয়ত বুটস্ট্র্যাপের অনেক কিছু কমন হয়, কিন্তু আমি এখানে তো কমন না, আনকমন করলাম। এই ডিজাইনটা বিশ্বের কোথাও নাই, আমি যেহেতু ডিজাইন করছি আমার নিজের মতো ডিজাইন করছি। এখানে যে বাটন কালারটা আমি দিতে পারতেছি, কিন্তু বুটস্ট্র্যাপের সমস্যা হইলো বুটস্ট্র্যাপে অনেক কমন কালার, বাটন সাকসেস, বাটন ইনফরমেশন, বাটন ডেঞ্জার, বাটন প্রাইমারি, বাটন ডিফল্ট, এই কয়টা কালারই হয়। এর বাইরে কালার হলে কাস্টমাইজ করতে হয়, ঘুরে ফিরে কাস্টম না। ওই কালারগুলি কি স্যার একটু 19-20 করে দেওয়া যাবে না? যাবে, ওই যে কাস্টম সিএসএস মানেই হচ্ছে কাস্টম। তো আপনি যখনই বুটস্ট্র্যাপকে ওভাররাইট করবেন তখন এই কাস্টম সিএসএস করা যাবে। আমি বাটন নিলাম বুটস্ট্র্যাপেরই, কিন্তু সেটাকে আবার নিজের মতো করে করলাম। এটা আবার আজকে আমরা শিখবো যে আমরা কাস্টমাইজ কিভাবে করব। অনেক বড় ক্লাস আজকে, কিন্তু আমি আবার স্যার আপনাদের বুটস্ট্র্যাপ থেকে যে জিনিসটা নিলাম আমরা, ওইটা তো কপি করলাম, ওই কোডটা নিলাম, ইয়ে করলাম। আহ, স্যার আর একটা যে কথা বললেন যে কাস্টমাইজ করা যাবে কিনা, ওই কাস্টমাইজ ওই যে আমরা যেরকম কালারটাকে একটু আগে পিছে করতে পারি, ওইটা কি ওই মানে যে দেখে দেখে আমরা যখন করি ইনলাইন যে পাশে রেখে ওখান থেকে করা যাবে না মানে? ইনলাইনেই করতে পারি, কিন্তু ইনলাইনে ধরেন আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। বুটস্ট্র্যাপ মোবাইল, আসসালামু আলাইকুম।
জি জি। কামরুল হক, খাইরুল হক। আচ্ছা, আমি আমি একটু ক্লাসে আছি, আপনি আমাকে একটু কাইন্ডলি ঘন্টাখানেক পরে একটু ফোন দিন, ঠিক আছে? ঘন্টাখানেক পরে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেন, আমি এখানে বুটস্ট্র্যাপের যে ফাইলটা সেখানে আমি রিলোড দিলাম। এই যে এখানে তো কমন, আমি বলছিলাম কি যে বুটস্ট্র্যাপের এই বাটনগুলো আমরা খালি সিএসএস ব্যবহার করি। কি সিএসএস ব্যবহার করি? আমরা এখানে দেখতে পাচ্ছি সিএসএস হলো আপনার বাটন, বাটন ডিফেল, বাটন প্রাইমারি, সাকসেস ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লিঙ্ক, এগুলি কিন্তু আমরা ব্যবহার করি। এখন আমরা যদি এখানে কিছু কাস্টমাইজ করতে চাই, তাহলে এই যে যে বাটন ডিফল্ট, এই বাটন ডিফল্ট কিন্তু অলরেডি উপরে বলা আছে। কোথায় বলা আছে? এই বুটস্ট্র্যাপ মেইন সিএসএস, এই সিএসএস এর ফাইলে অবশ্যই বাটন ডিফল্টটা বলা আছে। এবং এটা দেখেন এই সিডিএন দিয়ে কানেক্ট করা, আমাদের লোকাল ডিরেক্টরি না, সরাসরি একটা ওয়েবসাইট থেকে আপনার অ্যাবসোলুট প্যাড দিয়ে হচ্ছে কানেক্ট করা। আপনি যদি এর ভিতর ঢুকেন, এই লিঙ্কটায় যদি জানো, আপনি দেখতে পারবেন অনেক সিএসএস কোড। এই যে আমি ঢুকলাম এই লিঙ্কটায়, আগেও বলছি যে অনেক সিএসএস কোড। এখন যদি কন্ট্রোল এফ প্রেস করেন, ফাউন্ড, এই ফাইন্ডে যদি যান, এবার ওই ক্লাসটা লিখে যদি সার্চ করেন যে বাটন ডিফল্ট আদৌ আছে কিনা, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে বাটন ডিফল্ট নামে অবশ্যই ওই ক্লাসটা কিন্তু আছে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? শুনতেছেন? ক্লিয়ার হচ্ছেন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি? স্যার বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার হচ্ছি, কিন্তু স্যার এত হিজিবিজি দেখা যাইতেছে। এখানে হিজিবিজি দেখাবে কারণ সিডিএন দিয়ে কানেক্ট করা তো। তারপর হচ্ছে এইটাকে নিয়ে এসে আমি যদি এই টোটাল ফাইলটাকে একটা নোটপ্যাডে নিয়ে আসি, তাহলে দেখবেন যে এই টোটাল কোনো সিএসএস নাই, আসলে সিএসএস আছে, এটা একটা লাইনে হয়, একটা লাইনে সিএসএস হয়, দেখছেন? এবার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা নোট করেন। সেটা হলো আমরা একটা সিএসএস তো একটা লাইন বাই লাইন 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 লিখতে, এই যে এই হলো আমাদের সিএসএস, রাইট? আমরা একটার পর একটা লিখতে 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 এখানে আসি। তো একটা জিনিস হইলো এই সিএসএসটা আর এই সিএসএসটা এমন কেন, ওরা যে সিস্টেম ব্যবহার করছে সেখানে অনেক কোড, কিন্তু সেই কোডগুলো এরকম কেন, অনেক একটা লাইনের ভিতরে কেন, আর আমরা এরকম এত কোড লাইন বাই লাইন লিখি কেন? তার কারণ হলো আমরা হচ্ছে চোখের দেখায় আমরা এটা করতেছি আমাদের সুবিধার্থে। যে হেডার লোগো দেখা যাচ্ছে, এটা যদি সব এক লাইনে এটার মতো হইতো। আমি এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, এটা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিলাম সি সিএসএস, তাহলে বোঝা যাবে। এই দেখেন এইচটিএমএল, তারপর এখানে সব সিএসএস, ওই যে ক্লাস, ওই যে টেবিল, সব কিছু এখানে আছে। তো এইটা হওয়ার মেইন কারণ হলো আমরা যদি ডাইরেক্ট এরকম ব্যবহার করি, তো এখানে মাঝখানে স্পেস থাকে, এ একটা স্পেস, এ একটা স্পেস, এই স্পেসগুলো হইতে 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 দেখা যায় যে 5000 লাইন 5000 স্পেস হয়েছে। ওই 5000 স্পেসের জন্য অতিরিক্ত 2 কিলোবাইট, 5 কিলোবাইট, 10 কিলোবাইট জায়গা ব্যয় হয়েছে। বা এইটার মাঝখানে এটা একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস। তো এইটা আমরা যেটা করি, এটা যখন কাজ শেষ হয়ে যায়, তখন এই টোটাল সিএসএস ফাইলটাকে কপি করে নর্মালাইজ করি, মিনিমাইজ করি। মিনিমাইজ করলে তখন এটা একটা লাইনে হয়ে যায়। আমার তো কোড দরকার, এটা এক লাইন না 5 লাইন এটা তো দরকার নেই। তো একটা লাইনে হইলে হয় কি, যে এটা ফাইলের সাইজটা অনেক সেভ হয়। দেখা গেল হয়তো সিএসএস ফাইলটা 150 কিলোবাইট বা 100 কিলোবাইট বা 50 কিলোবাইট, যখন এটা একটা লাইনে কাজ শেষ হয়ে যায়, একটা লাইন করে ফেলে, তখন সেটা হয়ে যায় মাত্র 10 কিলোবাইট সেভ হয়। যদি বলেন ভাইয়া 10 কিলোবাইট সেভ হয়ে লাভ কি, এইটা অনেক জায়গায় ইম্পর্টেন্ট, ওয়েবসাইট স্পিড আপ করার জন্য এইটা করা হয়, একটা লাইনে করা হয়। তো এটা আমার ক্লাসের টার্মস না, আমি বোঝানোর ক্ষেত্রে বললাম। এটা এই এক লাইনে আছে, এটাকে যদি আমি স্টাইলাইজ করি, সিএসএস স্টাইলাইজ, দেখেন আমি লিখে সার্চ করি, ওয়েবসাইটটা আমার মনে নাই, আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা মনে নাই। আচ্ছা, এটা আমাকে বের করে দেখতে হবে, একটা জায়গা আছে সেই জায়গা থেকে সিএসএস গুলো এই সব লাইনগুলোকে আবার একটা লাইন করা যায়, এক্সপ্যান্ড করা যায়, করলে আপনি আবার দেখতে পারবেন সব আছে। এখন আমাদের বিষয়টা হলো আমরা যদি এই ওয়েবসাইটের জন্য এই সিডিএন ব্যবহার না করে, এখানে সিডিএন ব্যবহার না করে এই বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে তারপর সেইটাকে আমাদের ফোল্ডারে রেখে তারপরে যদি সেটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সরাসরি এটা সিএসএস ফাইলটা পেয়ে যাচ্ছি। এই যে এটা সিএসএস এখান থেকে ডাউনলোড করা যায়। ধরেন আমি এখান থেকে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম, এই দেখেন bootstrap min.css, এটাকে সেভ দিয়ে দিলাম। তাহলে ও প্রত্যেকবার এই সিডিএন থেকে না নিয়ে
প্রত্যেকবার আমার এই যে ফোল্ডারটা আছে বুটস্ট্র্যাপ ফাইল যেটা আমি ডাউনলোড করলাম এইটা খালি কল করে দিব, এই যে bootstrap min.css। তাহলে কি হবে, এটা 119 কিলোবাইট সিএসএস ফাইলটা মোটামুটি ভালো, অনেক হিউজ সিএসএস। তাহলে আমি এইভাবে করে দিলে তাহলে আমি এর ভিতরে বাটনের যে কোডগুলো আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আমি নিজের মতো করে পরিবর্তন করে দিতে পারবো। তাহলে ওদের কোড আমি ব্যবহার করতেছি কিন্তু নিজের কাস্টমাইজেশন ব্যবহার করতেছি, এইটা হয়, এইটা অনেক জায়গায় হয়। আর একটা হলো সিএসএস ওভাররাইড। সিএসএস ওভাররাইড সেটা কিরকম, আমি কি করলাম, আমাদের ফর্মটা কোথায়, এই যে আমাদের ফর্মটা। এখন আমি এই সাকসেসের কালারটা এইটা চাচ্ছি না, একটু অন্যরকম চাচ্ছি। তো আমি কি করলাম, এই কোডের ভিতরে হেডের ভিতরে আমি আর একটা কোড লিখলাম, ধরেন btn বাটন এসে মানে সাইড আমিন বা যে কোনো ধরেন একটা নাম দিলাম। এবার ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। তাহলে এই ক্লাসটা আমি ওই সাকসেসের ক্লাসের পরে বসাই দিলাম যে এটা আর একটা ক্লাস। এবার আমি এটাকে রিলোড দিই। ও ভুল করছি, কি ভুল করছি কে বলবেন, ভুলটা কোথায়? সেভ দিয়েছেন কি স্যার? সেভ করুন। সেভ দিছি, বলতে পারবেন কেউ ভুলটা কোথায়? দ্বিতীয় ক্লাসের আলোচনা, কেউ বলতে পারবেন না? স্যার ওপেন ক্লোজ ঠিক আছে, ইয়ে কলন টলন সবকিছু তো স্যার ঠিক আছে দেখতেছি এখন। রাবিয়া ম্যাডাম, আচ্ছা জি ভাইয়া। ম্যাডাম কোনো ভুল পাচ্ছেন এখানে? ওই যে একটা ব্র্যাকেট বোধহয় নাই। ব্র্যাকেট তো এই যে দুইটা হুম, ব্র্যাকেটই আছে, এটা প্রবলেম নেই। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে টাস্ক ছিল সিএসএস তিন ভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হলো ইন্টারনাল সিএসএস, এটার জন্য হেডের ভিতর লিখতে হয় স্টাইল হবে, স্টাইল লিখতে হবে। স্টাইল। রাইট, ভুলে গেছেন কিন্তু। এখানে এটা এখানে স্টাইল লিখতে হবে, আর ওখানে তো স্টাইল আপনি স্যার ক্লাস করেই ফেলছেন। আমি এখানে ক্লাস করছি কিন্তু ক্লাস আমি এইখানে এইচটিএমএল এর ভিতরে আমি ক্লাস করছি, তো আমি এখানে বুঝাইছি এইচটিএমএল, ও এখন বুঝতেছে সব এইচটিএমএল। কিন্তু আমি যখন স্টাইল দিলাম তখন ও বুঝতেছে এর মাঝখানে এইচটিএমএল এর ভিতরে সিএসএস আছে, স্টাইল মানে হলো সিএসএস। আমি যদি এটা না দেই তাহলে তো আমি ডিফাইন করলাম না যে এইটা আসলে কি, এটা তো সিএসএস এ ডিফাইন করবে না, কারণ এইচটিএমএল বুঝতে দিতে হবে। আমাকে অবশ্যই এখানে বলে দিতে হবে এইটুকু হলো সিএসএস, এবং এটার জন্য স্টাইল ট্যাগ ব্যবহার করতে হবে। স্যার এই আপনি তো আগে স্টাইল সিএসএস গুলো আলাদা একটা ইয়াতে করছেন, এর জন্য এখানে স্টাইলটা লেখা ছিল না। প্রথম ক্লাসে আমি এইভাবেই দেখাইছি, তারপরে এইটার কোডগুলোকে আলাদা ফোল্ডারে করে তখন লিংক করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা লিংক করে দিয়েছেন, বাট এখানে লিখতে হলে কোনো কিছু এখানে ক্লাস দিতে বসাতে হলে ওখানে স্টাইল সিএসএস এর মধ্যে ওইটা দিতে হবে। হেডের ভিতর স্টাইল দিতেই হবে। হ্যাঁ। এটাকে বলে ইন্টারনাল সিএসএস, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস, আর হুম। এখানে কোনো কোড লিখলে সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এই যে স্টাইল। এই একই জিনিস, তিনটেই জিনিস, কিন্তু তিনটা পদ্ধতিতে অ্যাপ্লাই হয়। তা আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, দিয়ে আমি এটাকে রিলোড দিলাম, এটা কিন্তু ওভাররাইড হয়েছে, এখন কিন্তু কালারটা রেড হয়ে গেছে। তাহলে সিএসএস মানে বুটস্ট্র্যাপকে এইভাবে ওভাররাইড করা যায়, এভাবে ওভাররাইড করে আপনি করতে পারেন। তো যাই হোক, আমরা এটা শিখলাম। এবার থার্ড পার্টি আমরা দু একটা জিনিস এভাবেও শিখি যে আমরা চাইলে অন্যরকম সিএসএস, অন্য ধরনের জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি। অলরেডি আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে শিখেছি। ধরেন আমি একটা এক্সাম্পল হিসাবে হোভার ডট সিএসএস, এই একটা একটা কোড, এটা একজন বানাইছে। এই যে গিট হাবের ভিতরে একটা পেজ আছে হোভার ডট সিএসএস, আরো একটা সাইট আছে। তো এই হোভার সিএসএস এ ঢুকলাম। তো আমি ধরেন আমি নিজেও একটা সিএসএস বানাইতে পারি, আমি একটা সিএসএস বানাইলাম, সেখানে কি হয় ফর্মটা অটোমেটিকলি ডিজাইন হয়ে যায়, আমি আপনাদের দিয়ে দিলাম যে আপনারা এই সিএসএস ব্যবহার করতে পারেন। তো আপনারা কি করবেন, খালি ওই স্টাইল শিটটারে ওইখানে মেনশন করে দিবেন। মেনশন মানে কি, এই কল করা, এই কল করাটা হলো মেনশন করা। অথবা আপনি আরো একটা কাজ করতে পারেন, আপনার স্টাইল সিএসএস ফাইল ছিল, আমার কোডটা কপি করে এই স্টাইল সিএসএস এর কোনো এক জায়গায় পেস্ট করে দিয়েছেন, তাহলেও সেম কথা, মানে কোডটা থাকতে হবে। তো এরকম অনেক মানুষ অনেক সিএসএস বানাইছে যে এই সিএসএসটা ব্যবহার করো তাহলে বাটনগুলো সুন্দর হবে, এই সিএসএসটা ব্যবহার করো তাহলে ফর্মটা অনেক সুন্দর হবে, এই সিএসএসটা ব্যবহার করো মডেল হবে, পপ আপ হবে। এগুলো আপনাদের ব্যবহার করা শিখতে হবে, এটাই ইম্পর্টেন্ট। ভালো ডেভেলপার, ভালো ডিজাইনার হতে গেলে এই রিসার্চটা করা দরকার, কারণ আপনি রিসার্চ করে ফর্ম বানাবেন আর অলরেডি ওর থেকে কোয়ালিটিফুল বানানো আছে, সেটা আমি একটু মডিফাই করবো, এইটা আমরা করি, আমরা এই এই নকলবাজ,
এইটুক নকল আমাদের করতেই হয়, নাহলে তো আসলে একটার জন্য অনেক সময় দিতে হবে। তো হোভার সিএসএস একটা কোড যেটা কেউ একজন বানাইছে, যে লেখা আছে, এখন আমি এটা ব্যবহার করতে পারবো কিনা। এই হোভার সিএসএস ব্যবহার করলে কি হবে, এই যে আমি কোনো বাটনের উপর হোভার করলে এই ইফেক্ট গুলো দিবে। আমরা কিন্তু এরকম অনেক ইফেক্ট দেখি, যে এন্ড ক্লিক করলে একটা কালার চলে আসে, দেখছেন কত সুন্দর সুন্দর ইফেক্ট। বুটস্ট্র্যাপে কিন্তু এরকম নাই, এই যে মাউস নিয়ে আসতে খালি কালারটা চেঞ্জ হয়, আর কিছু হয় না। কিন্তু এই হোভার সিএসএস কেউ একজন বানাইছে, সেটা আবার সুন্দর করে অনেক ইফেক্ট এখানে দিলে আস্তে করে বক্সটা ওপেন হয়ে যাচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। আমি চাচ্ছি এই জিনিসটা ব্যবহার করব কোথায়, আমার কোডে। তাহলে এটার জন্য তারপরে রিলেশন করে ইয়ে করে নিয়ে যেতে হবে না ওখানে। এখন আমি এটা আমি করে দেখাচ্ছি। ডাউনলোড অন গিটহাব হোভার নামে একটা সিএসএস ফাইল আছে, সেটাকে আমাকে ডাউনলোড করতে হবে। আমি দেখি এখানে কোথায় হোভার সিএসএস, এই যে সিএসএস, এই যে হোভার সিএসএস, এটাকে আমি ডাউনলোড করে নিই সরাসরি। এই ডাইরেক্ট দরকার নেই, এইটা কপি করে যদি আমি পেস্ট করি তাহলে তো কাজ করবে, সেটা আপনারা অলরেডি জানেন। তা আমি একটা কাজ করি, আমার যদি এখানে সব বাটন না লাগে, তাহলে আমি সব বাটন নিব কেন? আমার যদি দুইটা বাটন লাগে, তাহলে আমার শুধু লাগবে কোনটা? আমি ব্যাকে যাই, এই যে মাউস গ্লো করতেছে, এইটা লাগবে। তাহলে ওই গ্লোর সিএসএসটা খুঁজে বের করতে হবে। এই এতটা অ্যাডভান্স আপনারা এখন হন নাই। তো আমি একটা কাজ করি, আমি টোটাল সিএসএস ফাইলটাকে ডাউনলোড করে নিলাম 100 কিলোবাইট। এবার আমি এই ফোল্ডারটা কোথায়, এই যে পেয়ে গেছি, হোভার সিএসএস, অ্যাজ লাইক বুটস্ট্র্যাপের মতোই। মানে বুটস্ট্র্যাপ অন্য জিনিস, মানে এটা একটা সিএসএস ফাইল, ওটা একটা সিএসএস ফাইল। আচ্ছা, এটা আমি কাট করে নিলাম আমাদের ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে, এই যে নিয়ে আসলাম। এই যে চলে আসছে হোভার সিএসএস। আমাদের বুটস্ট্র্যাপের যে ফাইলটা ছিল, সেখানে এই যে বুটস্ট্র্যাপটা কল করা ছিল। আমি সেম আরেকটা ফোল্ডার নিলাম, তবে এটার লিঙ্কটা হবে hover.css, এই সো ভিইআর। কেন hover.css হবে? কারণ আমার এই যে ডিরেক্টরিতে আমি কাজ করতেছি, ওই ডিরেক্টরিতেই এই হোভার সিএসএস ফাইলটা আছে, কোনো ফোল্ডারের ভিতরেও নাই। এই জন্য ডাইরেক্টলি hover.css বলে দিলাম। আমার কাজ কিন্তু এইটুকু ডান। এইবার আমি একটা বাটন তৈরি করব। ধরেন আমি একটা বাটন বা লিঙ্ক যাই হোক, আমি এখানে একটা অ্যাঙ্কর নিলাম, এসব কিছু দিলাম না। ধরেন এবার এই বাটনের ভিতরে কোনো ক্লাস দিলাম না, টেস্ট নাম দিলাম। এখন এটার ভিতরে কিন্তু কোনো সিএসএস অ্যাড করি নাই। আচ্ছা, দেখি কেমন হইলো। এই যে বুটস্ট্র্যাপ রিলোড, একটা বাটন হইছে, বাটনের ভিতর কিছুই নাই। এখন এই হোভার সিএসএস এ আমি যতগুলো ইফেক্ট দেখেছিলাম, এই ইফেক্টটা হতে গেলে অবশ্যই এখানে সিএসএস অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি এখানে এসে ইনস্পেক্ট, রাইট ক্লিক করে ইনস্পেক্ট দিলাম। এটা হওয়ার জন্য কোন ক্লাস ব্যবহার করা হয়েছে? হোভার মবল টু রাইট, এইটা ব্যবহার করা হয়েছে। তাহলে আমি এই কোডটা, শুধু এই ক্লাসটা, কোড বলতেছি, এই ক্লাসটা শুধুমাত্র একে ধরিয়ে দিই, এবং এই ক্লাসটা অলরেডি এই hover.css এর বানানো আছে। সেভ দিলাম, আমাদের পেজে চলে আসি, এখানে এসে এটাকে রিলোড দেই। মিসিং আছে, হইছে, কিন্তু এটা এই ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। এই দেখেন আমি বাটনের ওই যে হোভার একটু একটু নাচানাচি করতো, তো সেটা কিন্তু হইছে। আচ্ছা, অন্য আরেকটা দেখাই। ধরেন এই শাটার আউট, এটা ক্লিক করলাম, ইনস্পেক্ট দিলাম, এটা ক্লাস হলো হোভার শাটার আউট ভার্টিক্যাল। কপি করলাম, আমাদের এখানে এই ক্লাসটা বসাই দিলাম, এটা নিচে বসাই, নাহলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার এটাকে রিলোড দেই। এই দেখেন এই যে বাটন কিন্তু হচ্ছে, এখানে এটার পেডিং নাই, এই জন্য সুন্দর লাগতেছে না। আচ্ছা, এইটুক তো আমরা পারি, আমরা এটা জাস্ট পেডিং বাড়াই দিই। ধরেন পেডিং দিলাম 20 পিক্সেল, আবার 40 পিক্সেল। এবার দেখেন মাউস নিয়ে আসি, ওই সেম ইফেক্ট। এখন এইটার ভিতরে কিন্তু অনেক কোড ব্যবহার হয়েছে, যেমন সুন্দর করে পেন্ট হচ্ছে, এটার ভিতরে এই যে এই এতগুলো কোড ব্যবহার হয়েছে। আর অনেক কোড আছে যেগুলো আমি জানি না, কিন্তু ও সুন্দর করে বানাই দিছে। তাহলে তো আমি সুন্দর করে একটা ইফেক্ট পেয়ে গেলাম। বানাইছে অন্যজন, ব্যবহার করতেছে আমি। তাহলে আউটসাইড হোভার সিএসএস বা যাই হোক ব্যবহার করা যায় কি, এটা কি বুঝছেন আপনারা? আমি অল্প অল্প করে দেখাইছি, খুব বেশি দেখাই না, কিন্তু বুঝেন কিনা আপনাদের সিএসএস চাইলে এরকম অনেক। জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে স্যার সেই ওই যে বুটস্ট্র্যাপ বলেন, ফন্ট অসম বলেন, যেভাবে ওভাবে করছে ওইটাই সেম। ওই রকমই, যখন যেটা প্রয়োজন হবে, আমার আইকন দরকার হয়েছে, সেই জন্য আমি ফন্টসম ব্যবহার করছি। এখন আমার একটা ওয়েবসাইটের বুটস্ট্র্যাপের আইকন ভালো লাগতেছে না, আমি আরেকটা স্পেশাল আইকন করতে চাই, হোভার সিএসএস ব্যবহার করতেছি।
আমার ডিজাইনটাকে রেসপন্সিভ করতে চাই কিন্তু অত সময় নেই, আমি সেটার জন্য টুইটার বুটস্ট্র্যাপ ব্যবহার করি। আচ্ছা স্যার, আমি যেরকম বুটস্ট্র্যাপ থেকে আপনি যে ইয়াগুলো নিয়েছেন, বাটন গুলো নিয়েছেন, বলেন তাই না? তখন বলো। এখন ওই বাটন গুলো আপনি নিয়েছেন, কিন্তু আচ্ছা আপনি চাচ্ছেন হোভার বাটনের মতন ওই বাটন গুলো একটু নড়াচড়া করবে, একটু উঠানামা করবে বা লাফালাফি, যেটাই আপনি বলেন স্যার, সেটার জন্য কি তখন কি স্যার মানে তখন আমি কি করবো? ওই বাটনের সামনে বা পিছনে কি এরকম স্টাইল দিয়ে ওই হোভারের ওই জিনিসটা বসিয়ে দিতে হবে না স্যার? হ্যাঁ বসায় দিবেন। এটা তো আসলে ম্যাডাম অনেক সিএসএস আছে, আমি তো অল্প কটা সিএসএস দেখাইলাম, তো এখানে আরো অনেক ধরনের সিএসএস আছে। আপনারা এরকম কন্টিনিউসলি আরো অনেক ধরনের ইফেক্ট দেওয়া শিখেন, দেখবেন যে মজার জিনিস, মজার জিনিস এরকম অনেক কিছু আছে, এইগুলো ব্যবহার করতে শিখতে হবে। আচ্ছা, আমরা এখানে একটু টেমপ্লেট ডিজাইন করা শিখি। টেমপ্লেট আমরা ধরেন কষ্ট করে একটা ডিজাইন তো করছি, এটা আপনাদের করতে হবে, এটা একদম আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি না এখন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেটা বলছেন ওটা আমরা সিএসএস আপনি যেভাবে বলছেন ওভাবে করতে পারেন। আসলে অনেক ধরনের সিএসএস আছে, আমরা একটা একটা করে আরো কিছু সিএসএস শিখি। কাস্টম সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা মনে রাখতে হবে, যত বাইরের সিএসএস থাকুক না কেন, আপনি যদি একদম অরিজিনাল সিএসএস এর ডিজাইন না করতে পারেন তাহলে আপনি বুটস্ট্র্যাপও পারবেন না। কারণ বুটস্ট্র্যাপের সব ডিজাইনকে একদম র্যান্ডমলি আমি এরকমই করব, তাহলে তো সব বিশ্বের সব ওয়েবসাইট সেম দেখাবে। তো আমরা এই লগ ইন ফর্মটা বানাইছি, এটা তো বুটস্ট্র্যাপের না, তাও তো একটা ডিজাইন বানাইলাম, এটা বুটস্ট্র্যাপ দিয়ে বানাইলেও কাস্টমাইজ করা লাগতো। তো ঘুরে ফিরে একদম র্যান্ডম রুট লেভেলের এইচটিএমএল সিএসএস আপনাকে জানতেই হবে। আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করেন বা যেটা দিয়ে করেন, ওই রুট লেভেল না জানলে হবে না। রুট লেভেল আমরা অলরেডি আমার মতে যে আপনাদের বেসিক এইচটিএমএল এর আপনাদের 40% ডান, আপনারা যতটুকু করছেন, আরো 60% আরো শেখার দরকার আছে, বা অনেকের 60%ও ডান হয়েছে। সিএসএসটা অনেক ডিফিকাল্ট, আমরা যতটুকু করছি এইটুকু সহজ, কিন্তু সিএসএস আরো অনেক অ্যাডভান্স আছে। এইটা একটু আস্তে আস্তে শিখলেও হয়, ওটা এখন না শিখলেও চলে, আস্তে আস্তে করে শিখলেও হবে। তো আমরা এখন যেহেতু অন্য বানানো সিএসএস ব্যবহার করা শিখলাম, অন্যের বানানো এইচটিএমএলও ব্যবহার করা শিখি। ফ্রি টেমপ্লেট লিখে সার্চ করি, ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো। এরকম অনেক ওয়েবসাইট আছে, সেটার নাম হলো freecss.com, freecss.com। এই freecss.com আরো অনেক ওয়েবসাইট আছে, আমি সম্ভব হলে কালেক্ট করে লিংক দিব, আমার কাছে অনেক ওয়েবসাইট ছিল, আমি ওগুলো খেয়াল নাই ওরকম ভাবে। আমি কয়েকটা জিনিস আপনাদের বলে দিই। আচ্ছা সিএসএস, আচ্ছা সিএসএস একটু পরে যায়, বুটস্ট্র্যাপে আগে যায়, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করতেছিলাম। আচ্ছা দেখেন, আমরা বুটস্ট্র্যাপে এই যে এখানে বুটস্ট্র্যাপ সবকিছু কল করা আছে। এখন আপনাকে ক্লায়েন্ট বা আমাদের ক্ষেত্রে আমাদেরকে একটা ক্লায়েন্ট বলছে যে ভাইয়া তুমি একটা লগ ইন ফর্ম করে দাও। এখন আমি নিজের যে ডিজাইন করছি এটা করতে তো একদিন সময় লেগে গেছে, কিন্তু আমাকে শর্টকাটে একটা লগ ইন ডিজাইন করতে হবে। তা আমি একটা কাজ করলাম, এলিমেন্টস ব্যবহার করলাম। এলিমেন্টস বলতে এখানে খেয়াল করে দেখেন, হোভার সিএসএস আমি শুধুমাত্র হোভারের জিনিসটুকুর জন্য হোভারটাকে ব্যবহার করতেছি। কিন্তু এমন কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে বুটস্ট্র্যাপের যা পার্টিকুলার যে পার্টগুলো দরকার সেই পার্টগুলো পাবেন। যেমন উদাহরণ দিই, ধরেন আপনার একটা ওয়েবসাইটের জন্য একটা পপ আপ দরকার, তো পপ আপ তো বুটস্ট্র্যাপের মেইন ওয়েবসাইটে আছে, কিন্তু একজন সুন্দর করে একটা পপ আপ বানা দিছে, সেইটা হলে কিন্তু আরো ভালো হয়। আপনাকে একজন একটা লগ ইন ফর্ম বানাইতে বলছে, বুটস্ট্র্যাপে তো আছে যে কিভাবে ইনপুট গুলো হয়, বাটন গুলো কোন ক্লাস হয়, কিন্তু এগুলো বানাই তো আর কি ফরম্যাট করে দেয়নি। তো আপনি পার্টিকুলার ওই অংশটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সেইটার জন্য আমি একটা ওয়েবসাইট দিই, ওয়েবসাইটটা অনেক আছে, বিবিবি বিবি বিবিবি বুটস্ট্র্যাপ, এই ওয়েবসাইটটা নোট করে নেন। এখান থেকে বুটস্ট্র্যাপের এলিমেন্ট পাওয়া যায়, বুটস্ট্র্যাপের অনেক এলিমেন্টস পাওয়া যায়। আমি বুটস্ট্র্যাপে আসলাম, আমি এখানে লিখলাম লগইন, যে লগইন ফর্ম কোনো বুটস্ট্র্যাপের তোমার কাছে কোনো স্ক্রিপ্ট আছে কিনা, স্ক্রিপ্ট মানে হলো করা কিছু কোড তোমার কাছে আছে কিনা। আমি বুটস্ট্র্যাপ কানেক্ট করছি, ওকে ফাইন, আমি বুটস্ট্র্যাপের ওই অংশটুকু চাই, ওই লগইন ফর্মটুকু চাই, বা রেজিস্ট্রেশন ফর্মটা চাই, বা সাবমিশন ফর্মটা চাই, বা রিভিউ ফর্মটা চাই। এই লগইন ফর্মে ক্লিক করলাম, এবার দেখেন ও আমাকে বলতেছে যে এরকম একটা ফর্ম আমার কাছে আছে বানানো, বুটস্ট্র্যাপ দিয়ে এটা আপনার চলবে কিনা, অথবা এরকম একটা আছে চলবে কিনা, বা এইটা আছে চলবে কিনা। এখন এটা কিন্তু আমি তৈরি করি নাই, অলরেডি একজন তৈরি করে দিছে এবং ব্যবহার করছে সে বুটস্ট্র্যাপ। আমি যদি এটা ব্যবহার করতে চাই, এইচটিএমএল কোড দিয়ে দিছে, এইটা করতে হবে, সিএসএস কোড দিয়ে দিছে, জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে দিছে, তো এখানে সিএসএসও নাই জাভাস্ক্রিপ্টও নাই, রিসোর্সের ভিতরে
ও ব্যবহার করছে হলো jQuery 3 টালিবান সিএসএস, এটা ব্যবহার করছে। তাহলে আমি HTML-টাকে কপি করে নিই, এই ফর্মটাকে আমি কপি করে নিলাম। এবার এটা ট্রাই করে দেখবেন, অনেক সময় কিন্তু এটা ফেইলও হয়, অনেকে কোড দিছে দেওয়ার পরে কাজ করে না, এটা হতে পারে। আমি এটা ট্রাই করে দেখি কাজ করে কিনা। ইনডেক্স ডট সরি নাম দিলাম ফর্ম 2 HTML। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টার্ম শিখাচ্ছি, যেটা কিন্তু আমরা সচরাচর এটা ব্যবহার করি। আচ্ছা, এই ওয়েবসাইটটাকে নোটপ্যাডে এডিট করি আজকে, সমস্যা নেই। এই যে কোড বসায় দিলাম, এখন এই ফর্মটা যদি রান করি কিছুই হবে না, মানে ওই ইনপুটগুলো আছে কিন্তু কোনো স্টাইল তো আসে না। কারণ কি, আমি অন্য কিছু কল করি নাই। এবার সিএসএসও দেখতেছি এর ভিতরে নাই। আচ্ছা, রিসোর্সে যাই, রিসোর্সের ভিতরে দেখতে পাচ্ছি এই সিডিএন গুলো কানেক্ট করতে হবে, এটা একটা সিএসএস। তো সিএসএস আমি কপি এন্ড সিডিএনটাকে কপি করলাম, করে আমাদের এখানে এটাকে কোথায় পেস্ট করব, সিডিএনটা কোথায় দিতে হয়, লিঙ্কটা কোথায় করতে হয়, হেডে করতে হয়। এটা কিন্তু হেডমেড কিছুই না, দেখছেন? হেডমেড যেহেতু নাই, তাহলে আমি এইচটিএমএল একটু লিখে দিই। এটা আমার মনে হয় না আপনাদের বুঝায় বলার কিছু আছে, এটা আপনারা অলরেডি জানেন। হেড, নিচে বডিও দেই নাই, এবার নিচে শেষও করতে হবে। এখন এই সিডিএন ফাইল দিলে তো হবে না ডাইরেক্ট, এটা তো শুধু লিঙ্ক। সিডিএন কিভাবে করে, এই যে আমাদের মনে আছে কিনা যে লিঙ্ক, তারপর হচ্ছে মানে রিলেশন, তারপরে হাইপার রেফারেন্স, এইভাবে কল করতে হয়। কপি করে নিলাম এইটুক, এটা পেস্ট করলাম। হোভার সিএসএস হবে না, হবে এই সিএসএস ফাইলটা দিলাম কল করে, এই সিএসএস ফাইলটাকে কল করে দিলাম। আচ্ছা দেখি কাজ হয়েছে কিনা, এটাকে রিলোড দিলাম, এই দেখেন হয়ে গেছে, দেখছেন? আমি এই যে কোডটা ব্যবহার করলাম, এটা কি মানে আমার করা লাগছে কোনো কোডিং, নাকি আমি অন্য কোড ব্যবহার করতেছি, অন্য ফর্ম ব্যবহার করতেছি? আপনারা বুঝছেন নাকি এখনো বুঝেন না? আপনারা বুঝেন না এখনো? বুঝতে পারছি স্যার। এক দুইজন এই বাকিরা আছেন নাকি? আমি তো বুঝলাম প্রোগ্রামিং এর ক্লাস, কেউ কোশ্চেন করে না। এত সুন্দর করে আমি চেষ্টা করি, আপনাদের কোনো পার্টিসিপেশনই নাই। ভাইয়া আছি, কিন্তু হয় কি আপনি যখন করেন এত সুন্দরভাবে চট করেই হয়ে যায়, কিন্তু আমরা যখন করতে যাই তখন এত মানে অনেক বেশি কি বলে অনেক কিছু করতে হয়, একবার আমরা এভাবে যখন আসে না। করি স্যার, তখন আনওয়ান্টেড আনইউজুয়াল প্রবলেমস অ্যারাইজ করে স্যার। আপনারটা দেখলে মনে হয় অনেক সহজ। আমি বলি, দেখেন, আমারটা রেকর্ডেড ক্লাস না, আমারটা লাইভ ক্লাস। আমি যা যা করছি হুবহু সেম আমার ভিডিওটা ধরেন, আপনি ভিডিও দেখতেছেন, দেখা আমি যা যা করছি হুবহু সেম আপনি যদি করেন 100% আমি যা করছি সেইটাই আপনার হবে, আপনার অন্য কিছু হবে না। আমি এখানে একদম রেকর্ডেড ভিডিও না যে আমি যেটা করছিলাম একদিন দুই দিন পরে ওইটা চেঞ্জ হয়ে গেছে, এমন তো কিছু ঘটে নাই। আমি যা করলাম এই লিঙ্কে আপনিও আসবেন, আমি যা লিখছি আপনিও সেম জিনিস লিখবেন, আমি যে প্রসেস করলাম কপি করলাম সেমটা আপনি করবেন, সেম সিডিএন যা বলছেন একদম সেমই হবে। হ্যাঁ, হইতে পারে আমার অভিজ্ঞতার কারণে আমি হয়তো একটু র্যাপিডলি করি, আমি 2 মিনিটে করছি আপনি 20 মিনিটে করবেন, তাহলে তো প্রবলেম সলভ হয়। তো এইটা পার্টিকুলার একটা পার্ট ছিল যে আমরা বুট স্নিপ, বিবি বুট স্টাফ এরকম জায়গা থেকে আমরা ধরেন একটা প্রোডাক্ট পেজ দরকার, PRODUCT, প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট লিস্ট। এখন বুট স্টাফের কোনো একজন মানুষ এই প্রোডাক্ট লিস্ট নামে বানায় দিছে একটা ডিজাইন। আমি এটাকে বুটস্ট্র্যাপের মেন ওয়েবসাইটে যাই, প্রোডাক্ট লিস্ট লিখে সার্চ করলাম। এবার দেখেন কেউ একজন সুন্দর করে প্রোডাক্ট, একটা ই কমার্স সাইটে প্রোডাক্ট যেমন হয় সেরকম ভাবে সাজায় দিছে। তাহলে আমি এই এলিমেন্টস গুলো খালি প্লেস করা শিখলেও আমি দেখা যাবে যে আমি বিভিন্ন জায়গা থেকে জোড়ায় একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারতেছি। এটা আপনারা নিজেরা একটা মেইন ফাইল রাখবেন যার ভিতরে বুটস্ট্র্যাপ কল করা আছে। যদি এটা বুটস্ট্র্যাপ না, এটা কিন্তু টেল1 সিএসএস, এটা আরেকটা সিএসএস যেটা আমি বলছিলাম আপনাদের, এটা কিন্তু বুটস্ট্র্যাপ না, এটা মনে হয় বুটস্ট্র্যাপ। পরে যেটা দেখলাম এটা দেখি তো, HTML আছে, এই যে কন্টেইনার, তার মানে 100% এটা বুটস্ট্র্যাপ। এই যে কল lg8 রো, তার মানে বুটস্ট্র্যাপ 100%। এই যে একটা মাত্র কোড, জাভাস্ক্রিপ্ট নাই, রিসোর্সের ভিতরে এই যে বুটস্ট্র্যাপকে কল করা। আপনারা জানেন কিভাবে বুটস্ট্র্যাপ কল করতে হয়, খালি কপি করবেন। এবার আপনি এই জায়গায় শুধু লিঙ্ক, রিলেশন, এটা না দিলেও চলে, এটা না দিলেও চলে, যদি ভালো না, ভালো গুড অভ্যাস না। আর জাভাস্ক্রিপ্টের জন্য দিতে হয় স্ক্রিপ্ট, এসআরসি, এই কমন আইটেমগুলো মুখস্থ রাখলেই হবে, আর কিছু না। তাহলে আমরা এরকম বাইরের জায়গা থেকে পার্টিকুলার এলিমেন্টস ডাউনলোড করতে পারবো।
এইবার আমি যদি চাই ফুল একটা ওয়েবসাইটের টেমপ্লেট আমি কোনো এক জায়গা থেকে ডাউনলোড করব, কোড টোড সব সহ একজন ফুল ওয়েবসাইট করে দিছে, সেইটার কোড আমি এখন ব্যবহার করব, সেইটার জন্য হলো এই freecss.com। আমি এটা ওল্ড একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এর নতুন অনেক ওয়েবসাইট আছে, আমি এর থেকেও আপডেট সাইট আছে, কিন্তু আমার মনে হয় বেসিক থেকে আপনাদের শুরু করা উচিত। ফ্রি সিএসএস এ আসলাম, ফ্রি সিএসএস টেমপ্লেট, এই দেখেন ফুল একটা ওয়েবসাইট, এটা বিয়ের ওয়েবসাইট বানায় দিছে, কেউ একজন বানানো করে দিছে, এই একটা ওয়েবসাইট বানায় দিছে। আপনি খালি ওয়েবসাইটের ডাইরেক্ট এইচটিএমএল আপনি ব্যবহার করতে পারবেন। এই ডাক্তারের ওয়েবসাইট, আমি ক্লিক করলাম, এবার আমি লাইভ ডেমো দেখি ওয়েবসাইটটা যে বানাইছে কেমনে বানাইছে, সুন্দর করে দেখি। এটা HTML5 দিয়ে বানানো, রেসপন্সিভ ডিজাইন করা, মোটামুটি একদম ওল্ড না, ভালোই আছে। এবং এখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে, মানে ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। তাহলে আমার এখানে অপরিচিত কি, সবই তো পরিচিত। HTML জানি, রেসপন্সিভটা বুঝি, হোয়াট ইজ রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ সম্পর্কে আইডিয়া আছে। লাইভ ডেমো দেখি, এই দেখেন এই একটা ওয়েবসাইট, এটা আপনাদের বানাইতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু পারবেন আপনারা। এই হেডার বানানো, লোগো বানানো, একটা ছবি সেট করা, যদি আমরা স্লাইডারটা পারবো না, এই স্লাইডারটা পারবো না, কিন্তু এই স্লাইডারটা আপনাদের পারা উচিত। কেন উচিত? কারণ আমি সর্বশেষ যে বুটস্ট্র্যাপ দেখাইছি, সেই বুটস্ট্র্যাপ ভিতরে আমি দেখাইছিলাম, স্লাইডও দেখাইছিলাম, বুটস্ট্র্যাপ 5 এর ভিতরে আমি দেখাইছিলাম আপনাদের কম্পোনেন্ট সিরিজে দেখাইছিলাম, এই যে ক্যারাসেল, যে একটা স্লাইডও হইতে পারে, যেটা স্লাইডও হইতে পারে, ওরা ওই সেম একই জিনিস। আপনাকে এটা প্লেসমেন্ট করা শিখতে হবে, তাহলে আপনি হুবহু এইটার মতো ওয়েবসাইট বানাইতে পারবেন, এটার মতো ওয়েবসাইট বানাইতে পারবেন। ওরা ছবি চেঞ্জ করে ডাক্তারের ছবি দিছে, এই জন্য ডাক্তারের ছবি। যদি একটা বইয়ের ছবি দেয়, তাহলে হবে ওই ওই বিয়ের ওয়েবসাইটটা যেটা একটু আগে দেখাইলাম, ওইটা হবে। আপনি যা দিবেন, একটা রিভিশন, দ্যাটস ইট। এই দেখেন, এই যে হোভারটা দিচ্ছি না, এই হোভারটা একটু আগে আমরা দেখে আসছি কোনো এক জায়গায়, দেখাই আবার, এই দেখেন, দেখছেন সেম জিনিস আমরা দেখে আসছি, খালি সিএসএস এর প্লেসমেন্ট ব্যবহার করা জানা। আমরা করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমরা এই যে কোনো কিছু এই ওয়েবসাইট আমি বানাইতে পারবো, একদম অনজিতে বানাইতে পারবো। তো এটা তো আপনার বানানোর দরকার নেই, এটা ক্লোজ করে দেন। আপনি এটাকে ডাউনলোড করে কাস্টমাইজ করা শিখেন। ধরেন আপনার পাশের বাড়ি একজন এটা নিয়ে কাজ করে, বা আপনার ক্লোজ কেউ কোনো একটা বিজনেস শুরু করতেছে, তো আপনি এখন যে ওয়েবসাইটে বানাচ্ছেন সেটা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট, নট ডাইনামিক। আজকে ডাইনামিক নিয়ে আলোচনা করার কথা, সম্ভব হলে করবো। তা আপনি স্ট্যাটিকই বানান, এই নাম চেঞ্জ করেন, এটার প্রতিষ্ঠানের, আচ্ছা আমি ডাউনলোড করি, এটা আগে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ডাউনলোড হয়ে গেল, একটা জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে গেল। আমি ফোল্ডারটাকে ওপেন করি, এই যে জিপ মিডি প্লাস লাইট ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, ওপেন করি, দেখবেন আর একটা ফোল্ডার। এই ফোল্ডারটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমাদের ডেস্কটপে, এই যে করে ফেললাম। তার মানে একদম ফ্রি আমি একটা ফুল ওয়েবসাইটের ডিজাইন আমি ডাউনলোড করে ফেলছি। এই যে মিডি প্লাস ওপেন করি, ওই দেখেন যা যা দরকার, ওই যে আমাদের যখন আমরা ওয়েবসাইটে ডিজাইন করছিলাম কি ছিল, এরকম প্রয়োজনীয় ফাইলগুলো ছিল, ইমেজ ছিল, সিএসএসটা আমরা এখানে রাখছিলাম, একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারতাম। ছবিগুলো আমরা ওরকম ছবি ব্যবহার করি নাই, এই একটা ব্যবহার করে দেখাইছিলাম। এগুলো সব ওরা সুন্দর করে অ্যালাইন করে সাজাইছে, ইন্ডেক্স ফাইল, কন্ট্যাক্ট ফাইল, পোর্টফোলিও ডিটেলস, স্টাইল সিএসএস, এটাও আমাদের স্টাইল সিএসএস ছিল। তো আমরা যদি এই ফাইলটা এখন ওপেন করি, সরাসরি ওই ওয়েবসাইটটা পেয়ে যাব, যে ওয়েবসাইটটা একটু আগে আমি দেখলাম। এখন এই ওয়েবসাইটটা কিন্তু আমার তত্ত্বাবধানে, কোডই ওরা দিয়ে দিছে আমাকে। এখন আমি আস্তে আস্তে করে ধরে ধরে সিএসএস চেঞ্জ করে এটা কালার চেঞ্জ করব। এই যে এই দরজা ওপেন হয়েছে, এই দরজা ওপেনের ইফেক্ট আমরা একটু আগে শিখে আসছি, এই যে কোনো এক জায়গা আছে, এই যে শাটার হরিজন্টাল, এই সেম জিনিসটা দেখেন আবার চলে আসে, এই দেখছেন, এই এই তাহলে আমরা এখন এই ডিজাইনটাকে কাস্টমাইজ করব। এখানে ফোন নাম্বার আছে, তাহলে ফোন নাম্বারটা চেঞ্জ করব। কোথায় আছে ফোন নাম্বারটা খুঁজে দেখেন, অবশ্যই ইন্ডেক্স এইচটিএমএল, তার মানে ইন্ডেক্সের ভিতরে আছে। এটাকে নোটপ্যাডে নিয়ে আসেন, বা এটা যে কোনো ভালো এডিটরে নিয়ে আসেন, নিয়ে আসলে দেখবেন ওই যে শুরু থেকে অসংখ্য অসংখ্য সেকশন লেখা আছে, লিখতে 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 তারা সেটা তৈরি করছে। তাহলে আমি যখন বুঝে ফেলবো, আমি এই পুরাতন ডিজাইনকেও কাস্টমাইজ করতে পারবো। স্যার ওই ফোন নাম্বারটা বের করতে হলে ওই কন্ট্রোল প্লাস এফ দিয়ে ওই ফোন নাম্বারটা দিলে ওই জায়গায় চলে যাবে না স্যার? চলে যাবে, রাইট। আমি ওইভাবেও যাইতে পারবো। এটা ভালো একটা জিনিস বলছেন ফজলুল স্যার, যে আমি জানি নাম্বারটা খুঁজে পাচ্ছি না, অনেক বড় একটা সেকশন, ওকে ফাইন, আমি এটার এই অংশটুকু কপি করি,
কপি করে আমার ওই ডকুমেন্টসের ভিতরে সার্চ দিই, কন্ট্রোল এফ, এবার এই নাম্বারটা দিয়ে ফাইন্ড দেই, এই যে এই নাম্বারটা আছে, নাম্বারটা ভুল আছে, নাম্বার হবে 01, এটা এই নাম্বার হবে, দিয়ে দিলাম সেভ, রিলোড দিলাম, এই হয়ে গেছে আমার নাম্বার সেকেন্ডের ভিতর। এই বুক অ্যাপার্টমেন্টের এই কালারটা ব্লু হবে না, অন্য কালার হবে। আমি এখানে এসে বুক অ্যাপার্টমেন্ট লিখেও সার্চ দিতে পারি, এখানে কন্ট্রোল এফ বি ডবল ওকে বুক, এবার আমি ফাইন্ড নেক্সট দিলাম, এই যে বুক অ্যাপার্টমেন্ট পাইছি না। তাহলে আমি এখন এখানে ইনলাইন সিএসএস দিতে পারি, বা এখানে বাটন নামে একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, তাহলে বাটন ক্লাসটা অবশ্যই ও এই এটার ভিতর রাখে নাই, স্টাইল সিএসএস এর ভিতর রাখছে। তাহলে আমি স্টাইল সিএসএস এর ভিতর খুঁজি, এই যে এটাকে মিনিমাইজ করলাম, এই যে ওদের স্টাইল সিএসএস, এডিট দিলাম, কন্ট্রোল এফ, বাটন, ফাইন, এই যে বাটন, একটা বাটন, এটা যদিও না, এটা প্রো ফিচার বাটন, খুঁজে দেখেন এই জায়গায় শুধু বাটন নামেও পাবেন। এইটার আরেকটা পদ্ধতি বলে দিই আপনাদের এইটা একটা পদ্ধতি বলে দিই, আপনি এটা খুঁজে পাবেন কিভাবে, যে এইখানে বাটন যেটা ব্যবহার করা হয়েছে, এই যে বাটনটা ব্যবহার করা হয়েছে, কই গেল, এই যে ক্লাসটা ব্যবহার করছে, এই ক্লাসটা কোথায় আছে, এটা আমি খুঁজে বের করব সহজে কিভাবে। সেটার পদ্ধতি হলো আপনি সরাসরি এইখানে যাবেন, যেটা এখান থেকে ইনস্টেট দিবেন, দিলে প্রথমত দেখতে পারবেন যে এই ক্লাসটা আসলে আছে কোথায়, এই ক্লাসটা কি নামে আছে। এই যে বাটনটা, এটার ক্লাস হলো বাটন, এবং সেটা আসলে স্টাইল সিএসএস এর ভিতরে নাই, আছে normalize.css এর ভিতরে। তার মানে আমি কিন্তু স্টাইলে খুঁজলে হয়তোবা অন্যটা পাইতাম, কিন্তু সরাসরি ডাইরেক্ট বাটন নামে ক্লাসটা পাইতাম না। এবং নরমালাইজটা কোথায় আছে, মাউসটা রাখেন কিছুক্ষণ, তাহলে দেখাবে যে সিএসএস ফোল্ডার মিডি প্লাস হাইফেন লাইট স্ল্যাশ সিএসএস normalize.css এর ভিতরে আছে। এবার আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে যে মিডি প্লাস সিএসএস নরমালাইজ, এইটার ভিতরে ওই সিএসএসটা আছে। এবং আপনি যদি লাইনও বের করতে চান কত নম্বর লাইনে আছে, তাহলে এই নরমালাইজ সিএসএস এর ভিতরে 428 লেখা আছে, 428, অথবা এখানে একটা ক্লিকও করতে পারেন, এখানে ক্লিক করলে এখানে যেখানে এইচটিএমএল আছে সেখানে সরাসরি সিএসএস ওপেন হবে, এই দেখেন সিএসএস ওপেন হয়েছে, এবং 428 নম্বর লাইনে এটা আছে। তো অনেক সময় হয় কি, নরমালাইজ করা থাকলে, আমি তো বলছি একটা লাইনে শো করে, তো এটা দেখি নরমালাইজ করা আছে কিনা, না এটা করা আছে। এখন আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জি, গো টু, এবার 428 মেবি, গো, এই এক ক্লিকে চলে আসি 428 নম্বর বাটনে। এবার আর কালার চেঞ্জ করবেন বা যা করবেন আপনি এখন এখান থেকে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আমি কালার চেঞ্জ করে দিলাম রেড, সেভ, রিলোড দিই, এখানে রিলোড দিলে এটা হার্ড রিলোড দিবেন, কারণ সিএসএস অনেক সময় রেখে দেয়। কন্ট্রোল প্লাস শিফট প্লাস আর, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আর, এটা দিবেন। এই দেখেন আমি কিন্তু কাস্টমাইজ করছি, ছিল এক কালার করে ফেলছি আর এক কালার। তাহলে এইবার ডিজাইনটারে এক ছবি চেঞ্জ কইরা, লেখা চেঞ্জ করা, একসময় আপনি চিনতেই পারবেন এটা মিডি প্লাস ছিল না কি ছিল। এইটা আমরা যখন রেডিমেড কাজ করি তখন আমরা এরকম কাজ করি, অত প্যারাল নাই, অ্যামাউন্ট অনেক ভালো না অনেক খারাপও না, তাহলে আমি এক টেমপ্লেট করে, তবে আমরা এমন কাস্টমাইজ করি যাতে আসলে বোঝার কোনো উপায় থাকে না যে এটা অমুক ডিজাইন, এটা বোঝার কোনো উপায় থাকে না। এমনকি এমন জিনিস ঢুকাই দেই যেটা এখানে ছিল না, কিন্তু আমি এমন জিনিস ঢুকাইছি যে জিনিসটা এখন সুন্দরভাবে এখন দেখতে ভালো লাগতেছে। আপনারা বুঝছেন টেমপ্লেটটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি? বলেন। জি স্যার। ওকে, হ্যাঁ এখন আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে বাইরের অনেক সিএসএস ফাইল আছে, এগুলো একটা একটা সরাসরি এইচটিএমএল ফাইলটাই ডাউনলোড করে নিতে পারবেন, করে একটা কনসেপ্টের উপর ওয়েবসাইটে ডিজাইন করেন, ছবি যা 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 দরকার সবগুলো ছবি কাস্টমাইজ করেন। এই যে যে ডাক্তারের ছবিটা এখানে দেখতেছি আমরা, কই গেল, এই যে ডাক্তারের ছবিটা দেখতেছি, প্রবাবলি এটা থাকে কোথায়, এটা থাকে হচ্ছে এই ইমেজের ভিতর, ইমেজের ভিতর যাই দেখি আছে কিনা, ওই ডাক্তার চেহারা মিলান এনে আছে কিনা, এই যে আছে, এই যে ডাক্তার আছে একদম নিচেরটায়। এই যে আছে। এখন আমি এই ছবিটাকে ফটোশপে নিয়ে সেম সাইজ রেখে অন্য একটা ছবি দিছি, তার মানে ছবি সেট, ডাক্তারের জায়গায় যারে বসাবো তার ছবি সেট হয়ে যাবে। এখানে লেখা আছে ফেভিকন বা ফেভ আইকন, এখানে লেখা আছে লোগো, দ্যাটস পিন, এইটা হলো লোগো। আমি এই ছবিটাকে এডিট করে যদি ওই লোগোটাও বসাই দেই, ওকে ফাইন, তাহলে লোগোটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে সবকিছু আপনাদের হাতেই আছে, আপনারা এখানে কাস্টমাইজ করা শিখেন।
এটা আমি কেন বললাম, যেহেতু ডেভেলপমেন্ট করবো একটা ওয়েবসাইট, মোটামুটি একটা টেমপ্লেট না থাকলে ডিজাইন করব কি, আসলে ডেভেলপমেন্ট অ্যাপ্লাইটা করব কোথায়। তো আমি আজকে ডেভেলপমেন্টের খুব বেশি দূর যাব না, আজকে আবার একটু বলে দিছিলাম যে আমার আজকে একটু ব্যস্ততা আছে, খুব বেশি সময় হয়তো আর কানেক্ট থাকতে পারবো না। তো ডেভেলপমেন্টের ব্যাপারটা একটু আলোচনা করি। আচ্ছা, আমরা এতদিন পর্যন্ত যে কাজগুলো করছিলাম সেগুলো ছিল HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML। এটা হয় HTML রান করতে পারে সরাসরি এই ব্রাউজার। আপনাদের মনে রাখতে হবে এই ব্রাউজারের কাজ কি, অপেরা, ফায়ারফক্স, ব্রেভ, ক্রোম, এটার কাজ কি? এগুলো হলো কাইন্ড অফ কম্পাইলার। কম্পাইলার মানে হলো ওকে কোড দেওয়া হয়, ও কোডটাকে আউটপুট বের করে, কোডটাকে দেওয়া হয় তারপর আউটপুট বের করে। তো HTML যেহেতু কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ না, এটার জন্য কোনো সার্ভার প্রয়োজন হয় না, এটা মনে রাখবেন, কোনো সার্ভারের প্রয়োজন হয় না। আমরা ডোমেইন কিনি, হোস্টিং কিনি। ডোমেইন কেন, হোস্টিং কেন? ডোমেইন কি, হোস্টিং কি? ডোমেইনটা হলো একটা লিঙ্ক, একটা অ্যাড্রেস, যে এইটা একটা ঠিকানা, এই ঠিকানায় কিছু পাওয়া যায়, যেমন facebook.com। তবে আসলে facebook.comও না, এই বাদেও অনেক ডোমেইন হতে পারে, 00 নাম্বার দিয়েও অনেক সময় ডোমেইন হতে পারে। তো এই ডোমেইনে ঢুকলাম, ঢোকার পরে ওয়েবসাইটটা যে আসলো, এটা আসলো কিভাবে? আমি যে এই ফাইলটা ডাউনলোড করলাম, অবশ্যই এটা তো কিছু এমবি কাটছে। কত এমবি? জি প্রায় স্যার, এটা হোস্টিং এ রাখা আছে স্যার। 8 এমবি। তাহলে এটা আছে কোথায়? ওই স্টোরেজে। একটা স্টোরেজ লাগে অনলাইন, যে অনলাইনে এগুলো থাকে, সেটা হলো হোস্টিং। এবং হোস্টিংটাই হলো একটা সার্ভার, যে সার্ভারে ডেটাগুলো থাকে এবং ডেটাগুলো যখন ওপেন হচ্ছে তখন সেটা কোড রান করে। তো আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করি, তখন আমরা এই অ্যাড্রেস লিখে যখন ইন্টারফেস করি, তখন এই ওয়েবসাইট, যদি এটা লোকাল, এটা কোনো অনলাইন সার্ভারে যায় না, ধরেন ফেসবুক, আমরা যখন এখানে ইন্টারফেস করি তখন এই ব্রাউজার ক্রোম একটা রিকোয়েস্ট পাঠায় ওই সার্ভারে, যে ডোমেইন যেটা যেটা দেওয়া আছে, ডোমেইনের সাথে যে সার্ভারটা কানেক্ট করা আছে, ওখানে রিকোয়েস্ট পাঠায় যে এমক অমুক এমক একটা এজেন্ট, আপনি তখন এখানে এজেন্ট, যে এমক ডিভাইস সে এইটা অ্যাক্সেস করতে চাচ্ছে। তখন ওই সার্ভার, ওইটা যদি ভ্যালিড রিকোয়েস্ট হয় এবং সেখানে যদি কোনো স্প্যাম না থাকে, ধরেন ভ্যালিড রিকোয়েস্ট কেন বললাম, কারণ সব সময় মানুষ কম্পিউটার চালায় না, অনেক সময় রোবটেও ওয়েবসাইট চালায়, এটা আবার চেক করে ওই সার্ভারগুলো। তো যখন দেখবি না ইটস ওকে ফাইন, তখন ও যে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে ওই রিকোয়েস্টের সাথে কি কি কানেক্টেড, সেই জিনিসগুলো রিকোয়েস্টকে রিটার্ন করে, ব্যাক পাঠায় ওয়েবসাইটের, যে এইটা আছে, এই সিএসএস ফাইল, এই ছবি, এই এইচটিএমএল ফাইলটা আছে। তখন এই যে ব্রাউজার, ব্রেভ, ক্রোম, এরা ওইটাকে কম্পাইল করে সুন্দর করে আউটপুট দেখায়, ওরা হচ্ছে আউটপুটে দেখানোর কাজ করে। তো যদি সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, তখন সেইটার ডাটাটা আসে সার্ভার থেকে। সার্ভার মানে হইলো যা দেখতেছেন, আমি এখানে যে ওয়েবসাইটটা ডাউনলোড করলাম, এটাকে যদি 100 কোটি বারও রিফ্রেশ করি, এটা সেম টু সেমই থাকবে। তার কারণ হলো এখানে যত কোডিং আছে সব কোড একটা পেজের ভিতর বলে দেওয়া আছে যে এর ভিতর এইটুকুই আছে। এই কন্টাক্ট কোনো সময় অন্য কিছু হবে না, এনে মোবাইল নাম্বার কোনো সময় অন্য কিছু হবে না। এই ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হলো এই নাম্বারটা চাইলে অন্য একটা প্যানেল আছে, সেই প্যানেল থেকে চেঞ্জ করা যায়। তারপরে এখানে চাইলেই একটা লগ ইন করা যায়, রেজিস্ট্রেশন করা যায়। এটা হলো ডাইনামিক। ডাইনামিক করতে গেলে মাস্ট বি আপনাকে ডেভেলপমেন্ট ব্যবহার করতে হবে। তো আমরা কিভাবে একটা কম্পিউটারকে, আমার নিজের কম্পিউটারটাকে কিভাবে লোকাল হোস্ট বানাইতে পারি বা একটা সার্ভার বানাইতে পারি, এটা বানানোর জন্য আমরা কয়েকটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। একটার নাম হলো XAMPP, জ্যাম্প। জ্যাম্প এরকম অনেক অনেক সফটওয়্যার আছে। জ্যাম্প হলো একটা ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন। এটার ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করানোর জন্য একটা সফটওয়্যার থাকে, ডাটাবেস সাপোর্ট করার জন্য আর একটা থাকে। এটা একটা, আরো হতে পারে AMPP, অ্যাম্প। তারপরে হচ্ছে আমি এটা ব্যবহার করি, সেটা হলো লারাগন। এটা লারাভেলের জন্য, যদিও লারাগন এগুলো একটা ওয়েবসাইট, মানে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আবার অন্য সফটওয়্যারকে রান করে। এই যে পিএসপি বললাম না, পিএসপি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কম্পিউটারে নাই। তো এরা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলোকে আপনার সফটওয়্যারে অটোমেটিকলি অ্যাড করে দেয়। তো আমার ধরেন আমার জ্যাম সেট আপ করা আছে, আমি এখানে XAMPP লিখলে এটা কিছু না, এটা আপনাকে ঢুকতে হবে,
ডাউনলোডসে ক্লিক করতে হবে, করে এখানে ভার্সন আছে 8.php ল্যাঙ্গুয়েজের ভার্সন আছে, PHP 8, PHP 7, তারপরে সার্ভারের ভার্সন আছে। এই ভার্সনগুলো এখন একটু কম বুঝলেও চলবে। তো এটা মাত্র 100 মেগাবাইটের একটা সফটওয়্যার, ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। যদি সেটা ম্যাক হয়, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য, প্রত্যেকটার জন্য ডাউনলোড ফাইল এখানে দেওয়া আছে। এমনকি যে লারাগনের কথা বললাম, ডাউনলোডে যান, এই লারাগনেরও ফাইলের ডাউনলোড ফাইল দেওয়া আছে, 100 মেগাবাইটের মতো লাগে। জাস্ট সিম্পল একটা সফটওয়্যার। বা AMPP বললাম, এটাও সেম, আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো আমি এখন জ্যাম ব্যবহার করি, আবার লারাগনটা, লারাভেলের কাজের জন্য লারাগনটা অনেকে ব্যবহার করে, আমি ওই লারাগনটা ব্যবহার করি। এটা কাইন্ড অফ সিমিলার সফটওয়্যার। তো এখানে দেখেন এটা কন্ট্রোল প্যানেল আমি ওপেন করছি, আবার জ্যামটা ওপেন করি। যদি বলেন ভাই এটা ইনস্টল করা কি রকম প্রসেস, সিম্পল একটা সফটওয়্যার যেভাবে নেক্সট 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 ইনস্টল করে সেইটাই। ইনস্টল করার পরে ওপেন করলে ঠিক এই আমার এখন যেমন আসছে, আপনাদের কম্পিউটারে একদম সেম আসবে। যদি জ্যাম হয় তাহলে এমন আসবে, লারাগন হলে এটা আসবে। আপনার এই লারাগন দরকার নেই, জ্যামটা ইনস্টল করেন, সমস্যা নেই। তবে জ্যাম্প ইনস্টল করলে যদি আপনার টুইটার লগ ইন করা থাকে, কোনো সোশ্যাল মিডিয়ার সফটওয়্যার ওপেন করে, সেটাকে অফ করে দিবেন। কারণ ওইটার পোর্ট আর এটার পোর্ট সিমিলার হয়, এই জন্য এটা অনেক সময় করা উচিত না। তো দেখেন এখানে অ্যাপাচি লেখা, মাইএসকিউএল লেখা, ফাইল জিল্লা লেখা, মার্করি লেখা, টমক্যাট লেখা, আর এখানে লেখা শুধু HTTP মাইএসকিউএল। এই অ্যাপাচি হলো এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে এনাবল করে। আপনি এখানে যতদিন HTML কোড লেখেন না কেন, HTML কাজ করবে, কিন্তু কোনো PHP কাজ করবে না। কারণ ওইটা করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, যে সফটওয়্যারগুলো দরকার, সেগুলো আপনি এখনো রান করেন নাই। তো এই অ্যাপাচি হলো সেই জিনিস যেটা দিয়ে হলো এই রানিং কম্পিউটারে পিএসপিটাকে সাপোর্ট করানো যায়, ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করা, যেহেতু এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ইয়েলো আছে, যদি এটা সবুজ হয় তাহলে ইটস ওকে, ফাইন। হয় নাই তার মানে এখানে কোনো একটা ব্যাপার আছে, যে আমার কোনো একটা পোর্ট রানিং আছে, এই যে এখানে আমার অলরেডি সার্ভার চলে। আচ্ছা, তারপর হলো মাই এসকিউএল, এটা হলো ডাটা সার্ভার। আপনি যেহেতু ডেভেলপমেন্ট করবেন, ডাটা আপনাকে অনলাইনে রাখতে হবে। তো অনলাইন বলতে এখন তো আমরা হোস্টিং কিনতেছি না, আমার কম্পিউটারই এখন হোস্টিং। আমি আমার কম্পিউটারে হোস্টিং বানাবো, কম্পিউটারেই ব্যবহার করবে। জি, কারা কোনো স্যার কোশ্চেন? এই যে স্যার এত কিছু ইনস্টল করতেছি, আমার ওই এই কম্পিউটারের ক্যাপাসিটি কত হইতে হবে স্যার? মাত্র 100 মেগাবাইটের সফটওয়্যার ডাউনলোড করছি, ক্যাপাসিটি আর কত লাগবে? 200 ও মেগাবাইট। তার মানে আমার এখানে ওই এসকিউএল টেসকিউএল এইগুলি কোনো কিছু কিচ্ছু না, ইয়ে হচ্ছে না, মানে ইনস্টল হবে না, ওইটা অন্য কোনো জায়গায় ইনস্টল ওইটা আছে। ইনস্টল হইলেও 100 মেগাবাইট, 20 মেগাবাইট, 30 মেগাবাইট, বেশি না। না স্যার, এসকিউএল শুধুমাত্র এসকিউএল এর জন্যই মনে হয়, মানে 512 মনে হয় ইয়ে লাগে। আপনার লাগলো, আপনার 500 MB লাগলো, 1 GB লাগলো, এটা ফটোশপ ব্যবহার করেন, ফটোশপ তো 2-2.5 GB। জি স্যার। তাহলে তাহলে এইখানে যা আছে, এসকিউএল বলেন, অ্যাপাচি বলেন, এগুলো 1-200 MB এর বেশি হয় না, অল্প অল্প ফাইল হয়। আমার জানা মতে পিএইচপি অ্যাপাচিটা মাত্র 85 MB, আমি যদি ভুল না বলি, 85 MB এর মতো, বা একটু কম বেশি হয়, এখানে অনলাইনে দেখা যায় অ্যাপাচি। এই আলাদা অ্যাপাচি, এই যে এইচটিটিপি সার্ভার, এই যে আলাদাও ডাউনলোড করা যায়। হ্যাঁ, এই যে অ্যাপাচি এইচটিটিপি সার্ভার প্রজেক্ট, এই অ্যাপাচি এরাই হচ্ছে সেই কোম্পানি। আচ্ছা, ডাউনলোড দেই। যদি কম্বাইন হয় তাহলে দেখা যাবে একটু বেশি হইতে পারে। কই গেল, এই যে সোর্স, এই যে এটা মাত্র 7 মেগাবাইট। এই এক্সট্রাক্ট করলে হালকা আর একটু বেশি হবে, দেখছেন? এইগুলো ও এগুলো তো আমি আলাদা ডাউনলোড কেন করব, আমাকে তো ও অটোমেটিকলি এইসব করেই দিবে। তাহলে আমি আবার আলাদা করে অ্যাপাচি ডাউনলোড কেন করব? করব না, ঠিক আছে, ও করে নিবে। এবং খুব বেশি ফাইলও ব্যবহার হয় না, একদম সামথিং। তো অ্যাপাচিটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এইচটিটিপি সলিউশন, আর মাইস্কুলটা হলো সার্ভার। তো আমি লারাগন করতেছি, লারাগনে এইটা স্টার্টও করা লাগে না, এটা কোয়াইট করে দিলাম। লারাগনে ডাইরেক্ট আমার জ্যামটা অনেক ঝামেলা করে, এই জন্য জ্যামটা বাদ দিচ্ছেন। আচ্ছা, লারাগন এই দেখেন স্টপ দিয়ে দিলাম, কোনো কিছু এখন নাই, সব বন্ধ হয়ে গেছে। এই যে সব সব বন্ধ হয়ে গেছে, অ্যাপাচিও বন্ধ হয়ে গেছে, মাইস্কুলও বন্ধ হয়ে গেছে। এবার স্টার্ট দিলাম, লারাগন সেট আপ করে আপনাকে জাস্ট স্টার্ট অল দিতে হবে, আর কিছু না। এবার দেখেন অ্যাপাচিও রানিং, মাইস্কুল রানিং, কিছুই করা লাগে না। যদি বলেন ভাই এগুলো পাইলে তো এটা ওর ব্যাপার, আপনার না বুঝলেও চলবে। আপনি ভার্সনটা মনে রাখেন যে মাইস্কুল 8.
03 ব্যবহার করতেছেন, অ্যাপাচি 2.45 এটা ব্যবহার করতেছেন, এটা অনেক সময় লাগতে পারে। আমার এখন এটা ডাউনলোড করছি, স্টার্ট ক্লিক করছি, কম্পিউটার সার্ভার হয়ে গেছে। কম্পিউটার সার্ভার হলেও আপনি সেইটা বুঝবেন কিভাবে যে আপনার কম্পিউটারটা এখন একটা সার্ভার হয়ে গেছে। আপনি লোকাল হোস্ট হিসাবে, আপনি হোস্টিং হিসাবে আপনার কম্পিউটারটাকে এখন ব্যবহার করতে পারবেন কিভাবে? যে কোনো একটা ব্রাউজার ঢুকবেন, ঢুকে আপনি লিখবেন লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট এই কথাটা লিখে যদি ইন্টার প্রেস করেন, যদি এরকম কোনো বা জ্যাম হলে আর একটা অন্য কিছু আসে, লারাগন, সেজন্য লারাগন আসছে। তো আমি যদি এখানে ইনফোতে দেই পিএসপি ইনফরমেশন দেখতে পাচ্ছি, তার মানে এখন এটা সার্ভার। আচ্ছা আমি দেখেন লারাগনটাকে অফ করে দিই, এই স্টপ দিয়ে দিলাম যে লারাগন তোমার অ্যাপাচি সার্ভারটাকেও বন্ধ করে দাও, মাইস্কুয়েল সার্ভারটাও বন্ধ করে দাও। এইবার লোকাল হোস্ট লিখে এন্টার দিলাম, দেন ঘুরে এই যে ঘুরতেছে সাইট ক্যান নট বি রিচ, মানে এখন সে পৌঁছতে পারতেছে না, এখন এখানে সে পৌঁছতে পারতেছে না এবং এটা সার্ভার এখন নাই, কোনো সার্ভার অস্তিত্ব নাই। আবার লারাগনে আসলাম, ভেরি সিম্পল, লারাভেল ডাউনলোড করছি, ইনস্টল করছি, স্টার্ট অলে ক্লিক করছি, তাহলে আমার সার্ভার হয়ে গেছে। ওই অ্যাপাচি আগের মতো ইনস্টল করা, মাইস্কুয়েল ইনস্টল করা, এই ঝামেলা আর এখন নাই, এখন এগুলো করা লাগে না, জ্যাম্পেও করা লাগে না, এমপেও করা লাগে না, লারাগনেও করা লাগে না, আরো অনেক সার্ভার আছে। এবার দেখেন আবার রিলোড দেই, লোকাল হোস্ট কিছু লেখা আসছে, তার মানে এটা ফাইন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন অবশ্যই কোথায় একটা নির্দিষ্ট অ্যাড্রেসে যাই, facebook.com বা সার্ভার একটা অ্যাড্রেস থাকে যে freecss.com, এখানে একটা সার্ভার অ্যাড্রেস থাকে। তো আমি যে আমার কম্পিউটারটাকে সার্ভার বানাইলাম সেটার অ্যাড্রেস কোনটা, সেটার জায়গাটা কোথায়, সেই হোস্টিংটার ফাইলটা কোথায়, এটা কোথায় থাকে? এখন এই ফাইলটা থাকে হলো স্টার্ট মেনুর ভিতর ঢুকে ফাইল মেনুর ভিতর যান, আপনার মাই কম্পিউটার যেটা বলে সেটা যান, লোকাল ডিস্ক সি এর ভিতরে যান। লোকাল ডিস্ক সি এর ভিতরে যে যদি সেটা লারাগন যদি হয়, তাহলে আপনি এখানে সির ভিতর ঢুকে একটা ফোল্ডার পাবেন যেটার নাম হলো লারাগন। এই লারাগনে ঢুকলে একটা ফোল্ডার পাবেন www, মনে রাখেন এটা কিন্তু এটা বোঝার বিষয়, এটা কিছু মুখস্থ রাখার ব্যাপার। আমার মুখস্থ আছে এই জন্য করতেছি, আপনিও কাজ করতে গেলে মুখস্থ যাবেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, আমি লোকাল ডিস্ক সি লারাগন www, এই যে ফোল্ডার দেখতেছেন এইটাই হলো আপনার হোস্টিং এর ফোল্ডার, এটাই আপনার হোস্টিং এর ফোল্ডার। ধরেন আমরা এখন একটা কাজ করি, আমরা যতটুকু এই ওয়েবসাইটের ডিজাইনের কাজ করেছিলাম, এই নিউ ওয়েবসাইট এইটাই ধরেন আমি এখন সার্ভারে আপলোড করবো, এটা তো আছে এই যে লোকাল ডিরেক্টরিতে আছে, এটা লোকাল ডিরেক্টরি, এখান থেকে রান করতে পারতেছি, ফাইন, এই যে রান করতে পারতেছি, কিন্তু আমি কোনো পিএসপি রান করতে পারতেছি না। দেখেন আমি এটা করে দেখাই, আমি এখানে নাম দিলাম, একটা নতুন ফাইল করলাম, নাম দিলাম টেস্ট, এবার এটার নাম দিলাম হলো পিএসপি, এবার ইএস দিলাম। এবার দেখেন টেস্ট পিএসপি দিয়ে আমি এটার ওপেন করার কোনো অপশনই নাই, আমি এটা কোনো কিছুতে ওপেন করতে পারতেছি না। ধরেন ওপেন উইথ দিলাম, কোড এডিটর না, আমি এটা ব্রাউজার দিয়ে ওপেন করি, এই যে এই ব্রাউজারটা দিয়ে আমি সাইডে নিয়ে আসি, এই এইচটিএমএল ফাইলটা ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এইখানে ওপেন হচ্ছে, পিএসপিটা নিয়ে আসি, কিছুই না, টোটাল কিছু আসতেছে না। যদি এর ভিতরে কোনো কোডও লেখেন, ডাইরেক্ট কোড লেখা আসবে কিন্তু কোনো কিছু কাজ করবে না, কারণ এই পিএসপি কাজ করতে গেলে অবশ্যই সেটা সার্ভারে থাকতে হবে। তো সার্ভার তো আর এখানে নাই, সার্ভার তো আর এই ফোল্ডারে নাই, সার্ভার আছে কোথায়? লোকাল হোস্টের ভিতরে যে আমরা যে ফোল্ডারটা ব্রাউজ করেছিলাম, লোকাল ডিস্ক সি, দেন হলো লারাগন, তারপর www, এই ফোল্ডারটাকেই লারাগন শুধুমাত্র হোস্টিং হিসাবে চিনবে। তো এখন আমরা যেটা করলাম, এই টোটাল ওয়েবসাইটটা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম, করে এটার নাম কি, নিউ ওয়েবসাইট, খেয়াল করেন এর নাম হলো নিউজ ওয়েবসাইট। এখন আমি একটা এক্সাম্পল দেখি, আমার তো সার্ভার অলরেডি হয়ে গেছে, তো আমরা সার্ভার অ্যাড্রেসটা কিভাবে অ্যাক্সেস করব, লোকাল হোস্ট লিখলাম লোকাল হোস্ট, এবার লিখলাম NEWS ওয়েবসাইট, দেখেন কি লিখছি, নিউজ ওয়েবসাইট, এবার ইন্টারপ্রেস করলাম, দেখেন নট ফাউন্ড, কিছু আসে নাই। কিন্তু আমি ধরেন আর একটা লিখি, আমার যেটা অলরেডি রানিং আছে এরকম একটা কিছু, আমি এগুলো বন্ধ করে দিই, অনেক জাঙ্ক চলে আসছে। আচ্ছা দেখেন আমার এখানে কিন্তু অনেক ওয়েবসাইট অলরেডি, আমি এই সব প্রজেক্ট ওই www তে যতগুলো ফোল্ডার ততগুলো হচ্ছে আপনার কি
ওয়েবসাইট বা অতগুলো নিয়ে আমি কাজ করছি। ধরেন কোনটা নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করব। আমি এটা রিনেম নামটা কপি করে নিলাম, লোকাল হোস্টের পরে আমি এটা বসাই দিলাম, ইন্টারফেস করলাম। দেখেন এবার কিন্তু রান হয়েছে, এই যে রান হয়েছে। এবার ঢুকলাম এর ভিতরে, এই ওয়েবসাইট কিন্তু চলতেছে। এইটা কিন্তু লোকাল হোস্টের ভিতরে সার্ভারে রান হয়েছে, সার্ভারে এটা কিন্তু রান হয়েছে, দেখছেন? তো আমাদের নিউজ যেটা বললাম সেটা তো এখানে নাই। নাই কেন? কারণ ওই রকম নামে কোনো ফোল্ডার ওই লোকাল হোস্টের ভিতরে নাই। মানে লোকাল হোস্ট মানে এই লারাগন www এর ভিতর এই নামে তো কোনো ফোল্ডার নাই। তো এইবার এই ফোল্ডারটাকে কপি করে আমি এর ভিতর বসায় দিলাম। এখন কিন্তু আছে, এখন কিন্তু এটা আছে। এইবার যদি আমি ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে যাই তাহলে দেখেন কোনো কিছু ক্লিক করা লাগবে না, খালি এটা ঢুকলেই এই ওয়েবসাইটটা রান হয়ে গেছে অলরেডি। এখন সার্ভারে আছে, এখন কিন্তু এটা সার্ভার। হোস্টিংও যদি আপলোড করেন সরাসরি এই সেম একই পদ্ধতিতে আপলোড করতে হয়। ওই হোস্টিংয়ের একটা ফোল্ডার থাকে, সেই ফোল্ডারের ভিতরে যে ওয়েবসাইটগুলো পেস্ট করতে হয় এবং ডাটাবেস কানেকশন থাকলে ডাটাবেসে ক্রিয়েট করতে হয়, কানেকশনটা বসাই দিতে, দ্যাটস ইট। তো দেখেন আমি কিন্তু এখন এই ওয়েবসাইটটা সরাসরি হোস্ট করলাম একটা সার্ভারে, বা সেটা মানে বাইরের ইন্টারনেটের সার্ভার না, সরাসরি আমার কম্পিউটারকে সার্ভার বানায় আমি সেট করলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার এখানে এইচটিএমএল ছিল, এইচটিএমএল তো স্ট্যাটিক, কিন্তু আমি এখন পিএসপি কোড লিখবো। তো এখন আমি পিএসপি কোড লিখলে কাজ করবে। তো আমার এখানে টেস্ট.পিএসপি ছিল, রাইট? তো আমি নিউ ওয়েবসাইটের ফোল্ডারের ভিতরে test.php সেটার ভিতরে ঢুকি। এইবার দেখেন সাদা কোড আসছে, কিন্তু এইবার আমি এখানে পিএসপি কোডের ভিতরে যা লিখবো সেটা কাজ করবে। এখন আমি রেডি পিএসপি কোড লেখার। এতক্ষণ ধরে আমি শুধু এনভায়রনমেন্ট তৈরি করছি। এখন আমি কি করব, ডাইরেক্ট পিএসপি এখানে লেখা শুরু করব। পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা নর্মাল কিছু না। তো যাই হোক, আমি এখানে আসলাম, এখানে এসে এটাকে নোট করে দিলাম। কোনো কোশ্চেন আছে কারোর? না স্যার, ছোটবেলায় পড়ছিলাম প্রি প্রসেসর হাইপারটেক্সট প্রোগ্রামিং, আচ্ছা আচ্ছা, কিন্তু 4 মাসের মধ্যে মানে 2 মাসে ওটা যে কি পড়াইছে কিছুই বোঝা যায় ওরকম না। বোঝা যায় না। পিএসপি আসলে সহজ, আপনারা যদি একটু মনোযোগী হন, পিএসপি আসলে সহজ। কঠিন যেটা সেটা তো কঠিন, অনেক কঠিনও আছে, মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি নতুন নতুন মানে একদম বেসিক পিএসপির অনেক নলেজ, অনেক কিছু জানলেও অনেক কিছু করা যায়। আচ্ছা মিউট করে নেন, সবাই মিউট করে নেন। এখন আমি এবার পিএসপি লিখবো, এবার আগের কনসেপ্ট বাদ। আগের কনসেপ্টে লিখছি কি, আগে লিখছি এইচটিএমএল, তারপর সিএসএস। এখন যদি আমি কোনো এইচটিএমএল কে পিএসপি তে কনভার্ট করতে চাই, আমি পিএসপির ভিতরে ডাইরেক্ট এইচটিএমএল লিখতে পারবো, কোনো সমস্যা নাই। পিএসপির ভিতরে ডাইরেক্ট এইচটিএমএল লেখা যায়। আবার যদি সেটা পিএসপি হয়, সেই পিএসপির ভিতরে এইচটিএমএল সিএসএস সবই লেখা যায়। কিন্তু যদি এইচটিএমএল হয়, এখানে পিএসপি কোড কাজ করবে না জীবনেও। এখানে শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো কাজ করবে। কিন্তু পিএসপির ভিতর জাভাস্ক্রিপ্টও কাজ করবে, সিএসএসও কাজ করবে, এইচটিএমএলও কাজ করবে। কিন্তু আপনাকে আলাদা করে দিতে হবে, এই অংশটুকু পিএসপি, এই অংশটুকু এইচটিএমএল, এটাকে আলাদা করে দিতে হবে। ধরেন আমরা একটা লগ ইন, আচ্ছা আগে বেসিক টার্মসটা শিখি আগে, আমরা এইচটিএমএল পরে শিখবানি। এইচটিএমএল এর পিএসপি এর বেসিক টার্মস হলো, পিএসপি ল্যাঙ্গুয়েজ শুরু করতে গেলে যেমন এইচটিএমএল কে শুরু করা হয়, শেষ করা হয়, শুরু এবং শেষ। পিএসপি এর শুরু এবং শেষ করতে হয়, শুরু করতে হয় একটা লেস দ্যান, একটা কোয়েশ্চেন মার্ক, তারপর লিখতে হয় পিএইচপি, তারপরে ফাঁকা যত খুশি লেখেন সমস্যা নাই, এবার একটা কোয়েশ্চেন মার্ক, আবার গ্রেটার দ্যান। এইটা হলো পিএসপি লেখার পদ্ধতি। এইবারের মাঝখানে আপনি যত খুশি পিএসপি লেখেন। এটা হলো শুরু, এটা হলো শেষ। এর বাইরে যদি আপনি এইচটিএমএল লেখেন, যা খুশি লেখেন, এইটা নিয়ে পিএসপি এর কোনো মাথা ব্যথা নেই। আপনি এখানে এইচটিএমএল লেখেন, যা খুশি লেখেন, সেভ দেন, কিছু কোনো আপত্তি নেই ওর। এই পিএসপির ভিতর আলতু ফালতু কোনো কিছু লেখা যাবে না, এর ভিতরে কোনো আলতু ফালতু লেখা যাবে না। দেখেন আমি এখানে লিখলাম, লেখার পরে আমার ওই যে ইন্ডেক্স ফাইলটা লোকাল হোস্ট টেস্ট পাশাপাশি নিয়ে আসি, এই যেটা, এটাকে রিলোড দিলাম। এটা তো সার্ভারেই আছে, এটা এখন কোথায় আছে, test.php সার্ভারে আছে। এই দেখেন, এই যে test.php ভিতরে আসছে। আমি কিছু পিএসপি দিয়ে লেখা শো করতে চাই, লিখলাম ইকো, ইকো দিয়ে লিখলাম, একটা কোটেশন মার্ক দিয়ে লিখলাম ইটস এ টেস্ট।
আবার কোটেশন শেষ করলাম, এবার একটা কোলন দিলাম, সেমিকোলন দিয়ে আমি এটাকে রিলোড দিলাম। এটা কি রানিং আছে? সার্ভার আছে, লোকাল হোস্টেও আছি, ওয়াই কোনটায় আছি, test.php ঠিকই তো আছে, সমস্যা কোথায়? ওকে, আরেকটা ট্রাই করে দেখি। ও আচ্ছা, এইখানে আমি তো এইটা এডিট করতেছি মেবি। হ্যাঁ, আমি এইটা এডিট করতেছি, এটা তো হবে না, এটা তো এই ফোল্ডারের ভিতরে। আমার তো যেটা সার্ভারে রাখছি সেইটাকে এডিট করতে হবে। এই যে টেস্ট, এটা গুরুত্বর মিস্টেক, এইটা আমাকে এডিট করতে হবে। আমি ভুল করে ওইটা এডিট করে ফেলছিলাম। আচ্ছা, আবারও লিখি স্টার্ট পিএসপি, এবার আমি এখানে লিখলাম আবিজাবে কিছু, সেভ দিলাম, রিলোড দিলাম, এইটুকু আসছে। উপরে পিএসপির ভিতরে কিছু শো হয় নাই। এবার মনে রাখেন, আপনি যখন কোনো কিছু শো করবেন তখন পিএসপির প্রোগ্রাম অনুযায়ী হইতে হবে। এইচটিএমএল এর মতো করলে হবে। এইচটিএমএল মতো করতে গেলে আমরা লেখা বড় করার জন্য h1 ট্যাগের ভিতরে লিখছি। তো পিএসপিতে কোনো কিছুকে শো করানোর জন্য কমন যেটা ব্যবহার করা হয় সেটার নাম হলো ইকো। কিছু জায়গায় ব্যবহার করা হয় প্রিন্ট, কিছু জায়গায় ব্যবহার করা হয় প্রিন্ট আর, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড। কিছু জায়গায় ব্যবহার করা হয় ডাম্প ব্যবহার করা হয়। এটা কি ঠিক আছে বানান? খেয়াল নাই, ভার ডাম্প এইটা ব্যবহার করা হয়। তা আমরা এত কিছু দরকার নেই, আমরা ইকো দিলাম। আমি পিএসপি দিয়ে কিছু শো করাতে পারি কিনা এটা বাদ, এটা তো করলাম। পিএসপি ইকো কোটেশন মার্ক, ডবল হইতে পারে, সিঙ্গেল হইতে পারে, সমস্যা নেই। দিয়ে সেভ দিলাম। এবার আমি রিলোড দিলাম, আসছে না লাইনটা? এই লাইনটা আসছে পিএসপির মাধ্যমে। এই লাইনটা কিসের মাধ্যমে আসছে? পিএসপির মাধ্যমে। একটা লাইন, এটা সারা বিশ্বের মানুষ এই প্রথম লাইনটা লেখা হলো হ্যালো ওয়ার্ল্ড। আমি হ্যালো ওয়ার্ল্ড লিখি না, লিখছি দিস ইজ মাই লাইন। পিএসপি প্লেসমেন্ট রান করা, এই লেখাটা আসা মানে হইলো পিএসপি ওকে, আপনার পিএসপি কাজ করতেছে। আপনারা কি বুঝছেন? এবার বলেন এইটুকু বুঝছেন কিনা? জি ভাইয়া। স্যার বুঝছি স্যার, কিন্তু ইমানটা দুর্বল। ডিমান্ডটা দুর্বল না? আচ্ছা ঠিক আছে, আজকে আমি খুব বেশি আলোচনা করবো না, এই জন্য আপনারা সার্ভারটাকে সেট আপ করা শিখেন। সার্ভার তো কিছুই করা লাগে না এখন, খালি একটা লারাগন সেট আপ করেন, বলেই দিলাম। স্টার্ট ক্লিক করেন, ফোল্ডারে যান, একটা ফোল্ডার, যে আমি তো নিউজ ওয়েবসাইট দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। এখন আমার ওয়েবসাইটটা যে সার্ভার দ্বারাই আসছে, প্রমাণ কি? স্যার এটা তো আপনি দিছেন, এটা রিলোড দিলাম আসতেছে, তো এটা প্রমাণ কি যে এটার মাধ্যমেই আসছে? এই দেখেন, আমি লারাগনটাকে আবার স্টপ করে দিই, স্টপ করে দিচ্ছি, মানে সার্ভারও নাই, প্রোগ্রামিং পিএসপিও নাই, এইচটিটিপি সলিউশনও নাই। এবার রিলোড দেই, রিলোড দিছে, ও লোড নিচ্ছে, নাই, হোস্টই নাই, তাহলে ওপেন করবে কি? ফাইল আছে, ফাইল যথা যে জায়গায় বলছিলেন ওইখানেই আছে, কিন্তু লোকাল হোস্ট অনলি কাজ করবে যদি সার্ভার রানিং থাকে। আর এটা তো কোনো ফোল্ডার থেকে আসে না, আসছে লোকাল হোস্ট থেকে। আমি এখানে লোকাল হোস্টে রাখি না, রাখছি লারাগন ডাব্লিউ তার ভিতর রাখছি। তাহলে লোকাল হোস্ট আসবে কেন? কারণ ওই সফটওয়্যার এই লোকাল হোস্টটাকে হোস্টিং হিসাবে দেখতেছে, দ্যাটস ওয়াই। আমি আবার এটাকে রান করি, স্টার্ট দিয়ে দিলাম অল। এবার আমি এটাকে রিলোড দিয়ে দিই, আবার ওকে ফাইন, কাজ করতেছে। এখন আমাকে যা শিখতে হবে সেটা হলো পিএসপি ফান্ডামেন্টাল। পিএসপি তো অনেক বড় ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের কোর্স, এই কোর্সে অন্তত এটা বিস্তারিত জানা সম্ভব না। আপনারা দেখেন, আগে বুঝেন, তারপরে দেখুন। আমি একদম প্রফেশনাল পিএসপি একদম প্রফেশনালি শুরু থেকে শেষের আলোচনাও করব। এই কোর্সে সম্ভব না, যদি কেউ এটা বাদে ইউটিউব দেখেও শিখতে চান আপনারা শিখতে পারেন, কিন্তু সুন্দর একটা জিনিস, মজার একটা জিনিস। আচ্ছা, কি কি শেখা জরুরি পিএসপির ভিতরে? প্রথমে প্রথমে আমরা ইকো করলাম, তো আমরা একদম কমন কিছু ডাটা টাইপ শেখা দরকার, কম্পারিজন শেখা দরকার, এগুলো সব W3 তে আছে। আমি বলে দিলে আপনি প্লেসমেন্ট করতে পারলে আপনি এখানে করতে পারবেন। প্রথমে আমরা একটা ডাটা টাইপ শিখি। ডাটা টাইপ মানে হলো আমরা ডাটা রাখি যে জায়গায়, আমরা তো ডাটা নিয়ে লিখতে তো লিখে দিলাম, কিন্তু সব জায়গায় ডাটা লেখা হয় না, কিছু জায়গায় ডাটাকে হোল্ড করে রাখা হয়, ধরা হয়।
তারপর যখন প্রয়োজন হয় তখন ডাটাকে পাঞ্চ করা হয়, পেস্ট করা হয়। তো এই ডাটা রাখার জন্য পিএসপিতে ব্যবহার করা হয় ভেরিয়েবল, অ্যারে, এরকম অনেক কিছু ব্যবহার করা হয়। তা আমি লিখলাম একটা $সাইন দিয়ে আমি লিখলাম নেম। এই $সাইন দিয়ে নেম লেখার মানে হলো পিএসপি মনে করতেছে নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভিতর কিছু ডাটা রাখা যায়। এবার নেম সমান সমান দিয়ে এই কোটেশন মার্কের ভিতর আমি লিখে দিলাম আজাদুর রহমান। অবশ্যই এখানে শেষ করার পর এই মার্কটা দিতে হবে। যদি আপনি এটা না দেন, একটা ভুল করছেন অনলি, এবার এটাকে রিলোড দেন, টোটাল ওয়েবসাইট ডিসক্লোজ, বন্ধ হয়ে যাবে, ওয়েবসাইট কাজ করবে না। এই একটা কলম না দেওয়ার কারণে পিএসপির বিষয়টা হচ্ছে এরকম। আমি এখানে কিছু কথা লিখলাম, লিখে সেভ দিলাম এই যে এখানে। এবার এটাকে রিলোড দিলাম, সাইট কাজ করতেছে না কেন? এই যে এটা তো পিএসপির কোনো কোড না, তার মানে একদম স্ট্রেট পিএসপি এই জায়গায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাইরে আপনি এইচটিএমএল এর ভুল করে অন্য কিছু লেখেন, ওই অতটুকু প্রবলেম হবে বা লেখা উল্টোপাল্টা হবে, কিন্তু সাইট বন্ধ হবে না বা সাইট এরকম এরর দেখাবে না। কিন্তু এই জায়গায় একটা ভুল এদিক সেদিক করলেই বন্ধ হয়ে যাবে। আমি এখানে ইকো না দিয়ে ভুল করে দিছি, একটা কম দিছি, সেভ দিলাম, রিলোড দিলাম, কাজ করবে না। এই যে বলতেছে সিনট্যাক্স এরর, আপনার এখানে লেখায় ভুল আছে, আনএক্সপেক্টেড ডাবল কোটস, বুঝছেন? স্যার তাহলে পিএইচপির অ্যাডভান্টেজটা কোন জায়গায় স্যার? পিএসপি তো না শুরুই হয় নাই, পিএসপি কি শুরু হয়েছে এখনো? পিএসপি অ্যাডভান্টেজ কোথায়? আচ্ছা, পিএসপি অ্যাডভান্টেজ কোথায়? এই যে আমি লগইন ফর্ম বানাইছি, বানানোর পরে বা রেজিস্ট্রেশন ফর্ম বানাইছিলাম মনে হয়, দেখি তো রেজিস্ট্রেশন বানাইছিলাম না, হ্যাঁ বানাইছিলাম। এই যে রেজিস্ট্রেশন ফর্মটা আমি বানাইলাম, নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, ফোন নম্বর দিলাম, সবকিছু দিছি, দেওয়ার পর রেজিস্ট্রেশন ক্লিক করলাম। এবার ডাটাটা যাবে কই? ডাটাটা কোথায় যাবে? সার্ভারে ডাটাটা তো এইচটিএমএল তো ডাটা রাখতে পারে না, এইচটিএমএল খালি ডিজাইন করছে। তো রেজিস্ট্রেশন ক্লিক করলে সেই ডাটাগুলো আসলে যাবে কোথায়? যাবে হলো এই মাইএসকিউএল সার্ভারে। এই মাইএসকিউএল সার্ভারে যাবে ডাটাটা। এই যাওয়ার জন্য কে হেল্প করবে? এই পিএসপি বা অ্যাপাচি। ও প্রসেস করে এই ডাটাটাকে মাইএসকিউএল সার্ভারে জমা করবে। জমা তো করলো, আবার পরবর্তীতে একজন লগ ইন করতে গেলে ওর তথ্যও তো লাগবে যে অমুক লগ ইন করছে, অমুকের অ্যাকাউন্ট, তো তার নামটাও তো শো করাইতে হবে। শো করাবে কে? অ্যাপাচি। ডাটা পাবে কোথা থেকে? মাইএসকিউএল। এই সার্ভার থেকে আনা, সার্ভার থেকে দেওয়া, সার্ভারে ঢুকানো, সার্ভার থেকে এসকিউএল কি স্যার ডিজাইন করা থাকবে না স্যার, আমাদের ডিজাইন করে নেওয়া লাগবে এটা স্যার? আমাদের টেবিল সাজাইতে হবে। টেবিল আমাদের প্রথম যে আমি ইউজার নেম রাখবো, অ্যাড্রেস রাখবো, পাসওয়ার্ড রাখবো। আপনি যখনই লোকাল হোস্ট বানাই ফেলছেন, লোকাল হোস্ট যখনই হয়ে গেছে, লোকাল হোস্ট আরো একটা ভাবেও আপনি লোকাল হোস্টটাকে বুঝতে পারবেন। ধরেন আমরা তো দেখলাম যে লোকাল হোস্ট দিলে এইটা আসছে, বা শুধু লোকাল হোস্ট লিখলে কি আসে, এটুক বাদ দিলাম। শুধু লোকাল হোস্ট দিলে যদি সার্ভার ঠিক থাকে এইটা আসে, কিন্তু এই যে মাইএসকিউএল সার্ভার এইটা আসছে কিনা তাহলে বুঝবো কিভাবে? সেটার জন্য লোকাল হোস্টের পরে লিখতে হয় পিএইচপি মাই অ্যাডমিন। এইটা লারাগনেও যেটা, জ্যাম্পেও সেইটা, অ্যাম্পেও সেম এই কথাটাই লিখতে হয়। আমি লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন লিখলে আমি সরাসরি ডাটাবেস সার্ভার পেয়ে যাব। এই যে এটা হলো ডাটাবেস সার্ভার পিএসপি মাই অ্যাডমিন, যেটা আমি এটার মাধ্যমে রান করলাম, মাইএসকিউএল সার্ভার রান করলাম না, সেটা হলো এইটা, এই লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। এমনকি অনলাইনেও হলে এরকম একটা সার্ভার থাকে, তবে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে না, খালি ইউজার নেম রুট দিয়ে লগ ইন করা যায়। আর যদি ইন্টারনেট সার্ভার হয় যেখানে আমরা ওয়েবসাইট রাখি, সেখানে খুব ডিফিকাল্ট একটা পাসওয়ার্ড, ডিফিকাল্ট একটা ইউজার নেম দেওয়া হয় যাতে যে কেউ হ্যাক না করতে পারে। তো আমার এখানে ডিফল্ট ভাবে রুট দেওয়া থাকে, জ্যাম্প হইলে রুটও দেওয়া লাগে না, এমনিতেই লগ ইন করা যায়। এই লগ ইন করলাম, এই যে ডাটা সার্ভারটা দেখতে পাচ্ছেন, এইটাই হইলো হোস্টিং এর ডাটা সার্ভার। এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য টেবিল, এই যে নিউ ক্লিক করে ডাটা টেবিল বানাইতে হয়। ধরেন আমার প্রজেক্ট এইগুলো ধরেন চলতেছে, আমার রানিং প্রজেক্ট, তো এর ভিতরে আমি এই প্রজেক্টের জন্য এই টেবিলগুলো বানাইছিলাম। এই ব্লগ পোস্টে ঢুকলে এরকম একটা টেবিল ছিল। কন্টাক্ট আসের ভিতরে, যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা এরকম টেবিল দেখি, এরকম কলাম থাকে, রো থাকে, এই সেই সার্ভার। এবং এইটা কাজ করতেছে শুধুমাত্র এই লারাগনের কারণে। এটা একটা ডাটা সার্ভার। আমি যদি লারাগনটাকে এখন স্টপ করে দিই, আমার সব ডিস্ট্রয় হয়ে যাবে, আমার এই জায়গায় যা আছে আর কিছু এখানে কাজ করবে না, সাইট ক্যান নট বি রিচ। আমি এখান থেকে আবার রান করে দিলাম স্টার্ট ওয়াল,
এখন ঠিক ওই জায়গা থেকে ও আবার আসবে অথবা লগ ইন করতে বলবে। এই যে লগ ইন করা লাগে নাই, এই যে চলে আসছে ডাটা সার্ভার। এখন আমরা একটা ফর্ম তৈরি করছি, ধরেন লগ ইন বা রেজিস্ট্রেশন ফর্মটা তৈরি করছি। তো আমরা এখানে এই ডাটাবেজের সাথে পিএসপি দিয়ে কানেকশন করে নিছি। এখন ধরেন করে নিলাম, করে নেওয়ার পরে আমরা এখান থেকে যখন রেজিস্টারে ক্লিক করব, এইখানে যে ডাটাগুলো, এইটার যে কোনো একটা টেবিল, ধরেন ইউজার টেবিল হতে পারে, এটা কোথায়, অনেক জায়গায়, এটা একটা টেবিল, ইউজার নেম, ফোন নম্বর, ইমেল, এখানে যে জমা হবে। আবার যখন প্রয়োজন হবে আমি এখান থেকে বের করে এইচটিএমএল এ শো করব। এই রিলেশনটাই হলো মাইএসকিউএল পিএসপি এইচটিএমএল। আমি মনে হয় না বুঝাইতে পারছি আপনার, আমি আজকে কনফিউজ, কারণ আজকে টার্মসটা অনেক। স্যার হ্যাঁ আমি বুঝছি স্যার, এই যে এই রিলেশনটা, হ্যাঁ কেননা আমি আগে ভিজুয়াল বেসিক এসকিউএল এটা দিয়ে আগে কানেকশন করাইতাম। সেম ভিজুয়াল বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমিও ভিজুয়াল বেসিকের অনেক কাজ করছি। তো ভিজুয়াল বেসিক দিয়েও এরকম ডাটাবেসে কানেকশন করা হইতো, ওটা লোকাল সার্ভারেও কানেকশন করা যেত, আবার ওই ডাটাকে আনা যেত। আপনি তো ভিজুয়াল বেসিকের কথা বলতেছেন, পিএসপি যেমন, পিএসপি বাদে অন্য যত প্রোগ্রামিং এটাও সেম, ওই একটা সার্ভার হয়, খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়। আপনি যা বলতেছেন পিঠার দোকানে, ভাই আমার একটা পিঠা দেন, এবার আপনার পিঠা দিছে, পিঠা তৈরি করছে বা তৈরি করা ছিল, আপনার পিঠা দিছে, সেম ওই পিঠার দোকানে আমেরিকান যা বলতেছে আমার একটা পিঠা দাও, খালি সে বাংলায় বলতেছে, সে বলতেছে ইংরেজিতে। আবার আরেকজনও পিঠা যাচ্ছে, সে থাকে চাইনিজ, সে চাইনিজে বলতেছে উমচুং পোং, আমাকে একটা পিঠা দাও, এটা বলছে। কথা তো একই, খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ। এখানেও পিএসপি, আবার কিছু জায়গায় জাভাস্ক্রিপ্ট, কিছু জায়গায় জেকোয়ারি, কিছু জায়গায় এক্সএসটিএমএল, আবার কিছু জায়গায় অন্য কিছু হইতে পারে, সি প্লাস প্লাস হইতে পারে, শার্প হইতে পারে, ভিজুয়াল বেসিক হইতে পারে, কথা একই, পাইথন হইতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি একটা বুঝেন, তাহলে আপনি অন্যগুলো বোঝা আপনার জন্য ডিফিকাল্ট না, কারণ মেইন টার্মসগুলো অলমোস্ট সেম। আচ্ছা যাক, আমরা ভেরিয়েবল তৈরি করছি কিন্তু ভেরিয়েবলটা কল করি নাই, লিখলাম নেম, নেম নেম সমান সমান আজাদুর রহিম। এবার ইকোতে এসে এটা না লিখে সরাসরি আমি ভেরিয়েবলটা বলে দিলাম যে নেম, তুমি ইকো করো, ইকো মানে হচ্ছে লিখো, কি লিখবা, নেম। এবার উপরে বলেছি নেম সমান সমান আজাদুর রহমান। এবার আমি সেভ দিলাম, আমাদের ডকুমেন্টসটাকে আমি রান করি, কি হয়েছে, আজাদুর রহমান পেস্ট হয়েছে। তাহলে ডাটাটা আসছে ভেরিয়েবল থেকে। আবার নিচে কিছু দূর গেছি, আবারও আমি আজাদুর রহমানকে পেস্ট করলাম, এই যে আজাদুর রহমান আবার আসছে। তার মানে আজাদুকে একবার ডাটা টেবিলে ডাটার ভিতর রাখার পরে পরবর্তীতে যখনই আমি কল করব ও খালি আসতে থাকবে। এখন আমরা একটা কাজ করি, W3 তে যে একটু পিএসপির ফান্ডামেন্টাল কি কি আছে দেখে আসি। এই যে W3 তে আসলাম, পিএসপি তে ঢুকলাম। এইবার আমরা এই যে জানলা একটু জেনে নিছি, পিএসপি এইচটিএমএল সিএসএস যা খুশি থাকতেই পারে, পিএসপি শুরু শেষ, পিএসপি শুরু শেষ, এর ভিতর অবশ্যই পিএসপি হইতে হবে। এর আগে পিছে এই যে নিচে বলছিলাম যা খুশি লিখতে পারেন, এখানেও সেম। আমি এটাকে কপি করি, কপি করে পেস্ট করে দিলাম এখানে, ইকো মাই ফার্স্ট নেম। তো এইখানে ধরেন আমি এই আমার কোডটুকু একটা ভেরিয়েবল যতটুকু করছিলাম অতটুকু মাঝখানে দিয়ে দিই, এই একই কথা, একই কথা। কিন্তু এখানে আছে কি কি এটা আগে দেখেন, এটা আসলে আমি বুঝাইতে পারবো না এখন। প্রথমে হলো ইন্ট্রো, আমরা জানি এইচটিএমএল সিএসএস এর ইন্ট্রো আমি অলরেডি বলে দিছি। সিনট্যাক্স কিভাবে ইনস্টল করতে হয় বলে দিছি অলরেডি। শুরু করতে হয় গ্রেট লেস দ্যান কোয়েশ্চেন মার্ক পিএসপি, পিএসপি কোড গোজ হিয়ার, এর মাঝখানে পিএসপি থাকবে। এর উপরে পিছনে কি আছে সেটা পিএসপির কোনো মাথা ব্যথা নেই, এর মাঝখানে যেটা থাকবে সেটা মাস্ট বি পিএসপি হইতে হবে বা পিএসপি রিলেশনাল হইতে হবে। কমেন্টস, এটা আমাদের লাগে, এটা এখন লাগবে না, কোনো কোডকে অফ করে রাখার জন্য কমেন্টস ব্যবহার করা হয়। তারপর হলো ভেরিয়েবল, যে পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার ভিতরে আমি কোনো ডাটাকে কিভাবে রাখতে পারি। তো ভেরিয়েবলের ভিতর ডাটা রাখার জন্য এই যে একটা পদ্ধতি দেখাইছে, $, x সমান সমান 5, y সমান সমান জন, আমি যেটা অলরেডি করে ফেলছি দেখাইছি, নেম সমান সমান আজাদুর রহমান, এই নেম সমান সমান বা x সমান সমান তো আজাদুর রহমান হতে পারতো, এটা একটা ডাটা টাইপ। In PHP, a variable start with the $, followed by name of the variable. কোনো ভেরিয়েবল বা কোনো ডাটার ভিতরে এইভাবে আমরা রাখতে পারি। এই দেখেন ওরা টেক্সট সমান সমান W3 ইকো, আমি যা করছি সেটাই করে দেখাই দিছে, দেখছেন। আচ্ছা, ইকো এরপরে আসে ইকো প্রিন্ট। তো ইকো আমি অলরেডি দেখাই দিছি, যে কোনো ডাটা শো করার জন্য আমরা ইকো ব্যবহার করতে পারি।
কিছু জায়গায় প্রিন্ট ব্যবহার করতে পারি, কিছু জায়গায় ভারডাম ব্যবহার করতে পারি, আরো অনেক কিছু ফরম্যাট, এই যে প্রিন্ট ব্যবহার করতে পারি, একই কথা। প্রিন্ট কিছু জায়গায় আছে, এটার মানে ইকো আর প্রিন্টের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা অ্যাডভান্স না হলে বুঝতে পারবো না। তাহলে আমাদের পিএসপির W3 এর 1 2 3 4 5 4টা এটা বাদ দিলাম, 1 2 3 4 5 6 6টা টার্মস অলরেডি ডান। আমরা এখানে 6টা টার্মস অলরেডি ডান করেছি, একদম ফান্ডামেন্টাল এগুলো। এবার ডাটা টাইপস এর ভিতর আরো অনেক ডেটা আছে, এগুলো অল্প অল্প করে বুঝে শিখতে হবে, না হলে বোঝা সম্ভব না। যেমন ডেটা টাইপের ভিতরে যদি কোনো ডেটা এরকম থাকে, একটা লেখা আছে, টেক্সট আছে, তখন সেইটাকে বলা হয়, এটা একটা ভ্যারিয়েবল, কিন্তু যেহেতু কোনো টেক্সট আছে তখন সেটাকে আমরা স্ট্রিং স্ট্রিং ভ্যালু। স্ট্রিং আচ্ছা, তারপরে যদি এখানে সমান সমানের ভিতরে থাকে 0 অথবা 1 বা ট্রু ফলস থাকে, এটা নেম সমান সমান ট্রু, তখন সেটাকে আমরা বলি বুলিয়ান। আবার এই যে ট্রু, এই যে বুলিয়ান দেখছেন, এটা যদি ট্রু ফলস থাকে তাহলে এটা বুলিয়ান বলা হয়। যদি এইখানে কোনো নাম্বার থাকে ডট ভ্যালু দিয়ে, যে নাম না, ডাটা সমান সমান দিয়ে দিয়ে ডাটা, এখানে ডাটা দিয়ে দিই, ডাটা সমান সমান 2.365, তাহলে সেইটাকে বলা হয় ফ্লোট। ফ্লোট। এই যে এটা লেখা আছে পিএসপি ফ্লোট। আমরা কিন্তু ডাটা নিয়ে কাজ করি, মানে স্যার এগুলো শিখে লাভ কি, ক্যালকুলেশন করতে হবে। আপনি daraz.com এ যান, আপনার এই বা একটা ওয়েবসাইটে যান, আপনি অর্ডার করছেন, সাথে সাথে ডিসকাউন্ট দিয়ে দেয়, আবার ওরা ফোন দিলে আবার বেশি ডিসকাউন্ট দিয়ে দেয়, সাথে সাথে মানি রিসিভ চলে আসে, এগুলো কিসের মাধ্যমে? ক্যালকুলেশনের মাধ্যমে। এই ক্যালকুলেশন করেই পিএসপি। এখন বুঝতে পারবেন না, একটু পরে বুঝতে পারবেন যে এই ক্যালকুলেশনটা কেন হয়। ডাটা দিলাম, ডাটার ভিতর যদি কোটেশন মার্ক দেওয়া হয় তাহলে সেটাকে স্ট্রিং বলতেছি, সেম একই একই ভেরিয়েবল, কিন্তু সেখানে ডাটাটা এইভাবে আসে, তখন সেটাকে আমরা ফ্লোট বলি। যদি অন টু বা বুলিয়ান হয়, ট্রু এবং ফলস হয়, দুইটা ডেটা ট্রু হবে, ফলস হবে, অথবা ট্রু হবে, তাহলে সেটাকে বলে বুলিয়ান ডেটা। তারপর পিএসপি অ্যারে, একটার ভিতর অনেকগুলো ডাটা রাখাকে বলা হয় অ্যারে। An array stores multiple value in on single variable. একটা ভেরিয়েবল একটার ভিতরে অনেকগুলা নাম রাখাকে বলা হয় অ্যারে। যদি বলেন ভাইয়া এ আবার কি বললেন, এটা কোথায় কোথায় হতে পারে, দেখেন আমি করে দেখাই। নাম দিলাম ক্যারেক্টার, ভার্কার, নাম্বার। ভার্কার, আচ্ছা আমি দিলাম, এখানে নাম দিলাম, একটা $সাইন দিলাম, ডাটা যেহেতু উপরে অলরেডি দিয়ে দিছি একবার, এটা দিতে পারবো না, আমি এখানে দিলাম হচ্ছে ইউজার, দিলাম ইউজার, এবার সমান সমান দিয়ে দিলাম অ্যারে। অ্যারে দিয়ে বুঝাইলাম এর ভিতরে অনেক ডেটা হবে। এবার আমি বলে দিলাম নেম, কোটেশন মার্ক দিতে হবে, নেম, আচ্ছা না সরাসরি দিয়ে দিই আজাদ, আবার একটা কমা দিলাম, কমা দিয়ে লিখলাম, কোটেশন মার্ক দিলাম, দিয়ে লিখলাম একটা নাম্বার, আবার একটা কমা দিলাম, একটা কোটেশন মার্ক দিলাম, কমা সেপারেটেড ভ্যালু, কোটেশন মার্ক দিলাম, এবার দিলাম অমুক তমুক @gmail.com। তাহলে একটা মানুষেরই 3টা ডেটা আছে, তো এই 3টা ডেটাকে আমি শো করতে চাই, তাহলে এবার ইকো দিলে হবে না, যেহেতু অ্যারে ইকো দিয়ে করা যায় না, তো এটাকে দিতে হবে ভারডাম বা প্রিন্টার। ইউজার সরি ভার মানে ভ্যারিয়েবল ডাম্প, ডাম্প মানে তো বুঝেন যে আমরা ময়লাটা ডাম্প করি না, এইরকম একটা অর্থ। তো আমি এখানে ভ্যারিয়েবল ডাম্প করে দিলাম। এই অ্যারের ভিতর অনেকগুলো তথ্য ছিল, একটা ডাটা স্টোর আমি করেছিলাম, আর ডাটার ভিতর একটা ফ্লোট নাম্বার আমি স্টোর করেছিলাম। এই ইকোটা আপাতত বাদ দিয়ে দিই, ডিলিট করে দিলাম। যদি ডিলিট করতে না চান, এই লাইনটাকে রাখতে চান, তাহলে ইকোর সামনে দুইটা স্ল্যাশ দিলেন, দুইটা স্ল্যাশ দিলে এই যে যেটা সবুজ কালার হয়ে গেল, এই দুটো স্ল্যাশ মানে হলো তুমি এই কোডটা কাজ করো না, তুমি অফ থাকো, এটাকে বলে কমেন্টস। এই যে এই কমেন্টস এর কথা বলছিলাম যে পরে আলোচনা করবো, এই সেই কমেন্টস। দুটো স্ল্যাশ দিলে ওই ডাটাটা আর রান করে না, ওটা কমেন্টস হয়ে যায়, যে তুমি আপাতত স্থগিত থাকো। ভারডাম দিলাম, ওকে। এবার আমাদের এটাকে রিলোড করি, ওই দেখেন অ্যারে 1 নম্বর ডেটা হলো আজাদুর রহমান, 2 নম্বর ডেটা হলো মোবাইল নাম্বার, 3 নম্বর ডেটা হলো ইমেল। আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট করছি, আমাদের নাম, ইমেল, পাসওয়ার্ড সব একটা রো এর ভিতর আছে। এগুলো পিএসপি যখন আমরা লগইন করি, লগইন করার সাথে সাথে ও ডাটাবেসে চেক করে যে আমি যে ইমেলটা দিলাম, আমি যে পাসওয়ার্ডটা দিলাম, সেটা ডাটাবেসে আছে কিনা, স্টোর করা আছে কিনা।
যদি আমি ভুল পাসওয়ার্ড দিই অবশ্যই সেটা ডাটাবেসের সাথে মিলবে না, তখন বলবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড। দেখছেন লজিক? এটাই হচ্ছে পিএসপি, বা আপনারা জানেন হয়তো বা ফেসবুক কিন্তু পিএসপি দিয়ে তৈরি, ফেসবুকটা কিন্তু পিএসপি দিয়ে সাউন্ড তৈরি। শোনা যেতেছে না স্যার? শোনা যাচ্ছে না? স্যার সাউন্ড শোনা যেতেছে না? যাচ্ছে, যাচ্ছে তো আমরা তো ভাইয়া। ঠিকই শুনতেছি। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ। শুনতে পাচ্ছি তো আমরা। আচ্ছা স্যার লিড নিয়ে আবার জয়েন করেছে। আচ্ছা, তো তাহলে দেখেন আমরা পিএসপি সরাসরি ফেসবুক কিন্তু পিএসপি দিয়ে তৈরি করা, এবং পিএসপি তে এরকম ডাটা স্টোর করে রাখা হচ্ছে। যখনই আমরা লগ ইন করতেছি ও লজিকগুলো চেক করে দেখছে ওকে ফাইন ঠিক আছে সব, তখন আমার যে ডেটাটা ফেসবুকে লগ ইন ডাটাবেসে, ফেসবুকের এরকম একটা সার্ভার আছে যেটা আপনি স্টকে দেখেন না, এই সেম সার্ভার, ওদের অনেক পাওয়ারফুল সার্ভার, এরকম সার্ভার না হয়তো আরো অনেক দামি সার্ভার। তো আমরা যেভাবে লগ ইন করলাম, লগ ইন করে সব কিছু করলাম, তো ওরা যখনই লগ ইন করে ওই ডাটাগুলো একটা অ্যারে বা কোনো একটা ডাটা, বিশেষ করে লারাভেল যদি লারাভেল সব কিছু অ্যারেতে নিয়ে আসে, অ্যারে হিসাবে নিয়ে আসে। তাহলে আমরা ডাটা টাইপের যদি আরেকটি জিনিস শিখলাম, অ্যারে হতে পারে, সেই ডাটাগুলো এরকমভাবে রাখা সম্ভব কমা সেপারেটেড হবে। তো এইগুলো পিএসপি নাল ভ্যালু, যখন কোনো ডাটা থাকে না, ডেটাকে নাল করা যায়, যে তুমি এখানে নাল ডাটা, কোনো ডাটা নাই, এটাকে নাল ভ্যালু বলে। এই হলো কমন ডেটা টাইপ, ভ্যারিয়েবল, স্ট্রিং, অ্যারে। এই কমন যে ডেটা টাইপ, এই ডেটা টাইপ গুলোই হচ্ছে আমরা ব্যবহার করি। এই দেখেন আমি যেটা বলছিলাম স্ট্রিং ইকো, সরাসরি একটা ব্র্যাকেট দিয়ে লিখলাম এটা হলো স্ট্রিং। তারপর হলো নাম্বার, ফ্লোটিং নাম্বার হতে পারে, ইন্টিজার নাম্বার, আর নাম্বার স্ট্রিং হতে পারে। এখানে অনেক ধরনের নাম্বার, যদি ডাইরেক্ট নাম্বার হয় তাহলে এক্ষেত্রে ইন্টিজার, এই যে, আর যদি পয়েন্ট হয় তাহলে সেটা ফ্লোটিং নাম্বার। তারপর যদি সেটা নাম্বার স্ট্রিং হয়, ধরেন কোটেশন মার্ক দিছি কিন্তু ভিতরে নাম্বার লিখছি, কোটেশন মার্ক দিয়ে কি লেখে, টেক্সট লেখে, ওই যে আনন্দ রহমান লিখছিলাম, তো তখন সেটাকে বলা হয় নাম্বার স্ট্রিংস। এটা হলো নাম্বারের ভিতরে যে কমন যে ব্যাপারগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করা হয়। নাম্বার দিয়ে লাভ কি, দেখেন একটা এক্সাম্পল দেখেন, আমি ডাটা ওয়ান সমান সমান দিলাম 56, এবার ডাটা টু সমান সমান দিলাম, ডাটা টু সমান সমান দিলাম 56 না 590। এবার আমি এই দুইটার ক্যালকুলেশন করতে চাই, মাল্টিপ্লাই মিউট করে নেন, আমি শেষ করে দেবো এখন, প্রায় শেষ আমার ক্লাস। এইবার দেখেন আমি দুইটার ডাটার রেজাল্ট বের করতে চাই, তো দিলাম ইকো, ইকো দিয়ে ডাটা অন দিয়ে দিলাম, প্লাস দিয়ে দিলাম ডাটা টু, এবং একটা ডাটা 12 হয়ে গেছে ডাটা টু। এবার আমি এটাকে একটা কোলন দিয়ে শেষ করলাম, আমি বললাম যে ডাটা ওয়ান সমান সমান 56, ডাটা টু সমান সমান 590। এবার ইকোতে একটা ডাটা না দিয়ে দুইটা ডাটা যোগ করে দিয়ে দেবে, তোমরা এটা যোগ বের করো। এবার দেখেন কই গেল, এই যে রিলোড, এই দেখেন যোগফল বের হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন ভেরিয়েবলের ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। আমরা ডাটা ক্যালকুলেশন করা, যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, সব আমি এখানে যদি গুণ দিয়ে দিই, স্টার চিহ্ন দিয়ে দিই, সেভ দেই, এই দেখেন গুণফল বের হয়েছে। তাহলে ডাটা দিয়ে পিএসপি দিয়ে ডাইনামিক, এটা কি স্ট্যাটিক ডেটা, এটা কি স্ট্যাটিক ডেটা, এটা ডাইনামিক ডেটা। এই যে এইটুকু অন্তত ডাইনামিক ডেটা, এইটুকু স্ট্যাটিক হতে পারে কিন্তু এটা ডাইনামিক ডেটা। আপনারা বুঝতে পারছেন এতটুকু? আমি আর সামনে যাব না, কমন ডাটা টাইপটা আগে মাথায় নেন, সার্ভার সেট আপ করেন, এটাই হচ্ছে আমার কাজ থাকবে। বলেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, নাহলে আমি ক্লোজ করে দেব। স্যার, আমাদের এটার জন্য কতটা শেখা লাগবে পিএইচপি? পিএসপি কতটা গভীরে যাওয়া লাগবে তাই বলতেছি। আপনি যত গভীরে যাইতে পারবেন তত আপনার লাভ। পিএসপির গভীরে তো শেষ নাই, আপনি যত গভীরে যাইতে পারবেন তত লাভ। তবে মিড লেভেলের পিএসপি ইনসার্ট, এডিট, ডিলেট এইটুক পারলে আপনি অনেক প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন, পিএসপি এর মানসম্মত কাজ করতে পারবেন। পিএসপি ডাটা সার্ভারে দেওয়া মানে ইনসার্ট, তারপরে ডাটা আবার নিয়ে আসা মানে এটাকে সিলেক্ট, তারপরে ডাটা এডিট করা, এডিট করা। তারপর ডিলেট করা, এইটুকু যদি পারেন, ক্রাট বলে, সিআরইউডি বলে, এইটা হলে আপনি পিএসপি অনেক প্রজেক্ট করতে পারবেন। তো এইটাই মোটামুটি মিড লেভেলের পিএসপি। আর অ্যাডভান্সে তো অনেক ফাংশন ব্যবহার করা,
পিএসপির অনেক অ্যাডভান্স। আমি আপনার একটা কোড দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমি আমার করা কয়েকটা কোড দেখাই। দেখেন, এটা আমার রানিং একটা কাজ আমার চলতেছে। তো সেটার ভিতরে গেট কানেকশন নামে একটা ফাইল, এটার ভিতর এক লাইন এইচটিএমএল নাই, সব পিএসপি। সব পিএসপি দেখেন, ফাংশন তৈরি করা। এইগুলো যদি আপনাদের বুঝাইতে চাই, এটা তো সম্ভব না। এটা মানে অনেক হায়ার লেভেলের পিএসপি হইলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কোড এখানে ব্যবহার করা হয়েছে। এখানে এইচটিএমএল আছে, এই যে সিলেক্ট করা হলে সিলেক্ট, তারপর ক্যালকুলেশন করা হলে ক্যালকুলেশন, মাইস্কুয়েল কোয়ারি করা হয়েছে, করে ডাটাবেস থেকে ডাটা আনা হয়েছে, সেই ডাটাকে আবার ফাংশন দিয়ে শো করানো হয়েছে। এরকম আবার একটা আছে ফাংশন, এটা মনে হয় নাই। প্রত্যেকটা কোড এখানে পিএসপি, এইচটিএমএল এবং পিএসপি কে কনভার্ট করে মিক্স আপ করে এটা করা হয়েছে। তো আপনারা মিড লেভেলের যদি ওইটুকু শিখতে পারেন, তাও পিএসপি অনেক কাজ করতে পারবেন। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব আপনাদের এইচটিএমএল টু পিএসপি করে দেওয়ার, আর ডাটা ইনসার্ট করা বা সিলেক্ট করাও দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ক্লাসের অলমোস্ট আমরা ব্যাচের শেষ পর্যায়ে, আমরা হয়তোবা আর অল্প কয়েকটা ক্লাস পাবো। এই কয়েকদিন আপনারা ঠিকঠাক করতে করে করেন, যাতে আপনাদের মিনিমাম ওয়েব ম্যানে, যেহেতু আপনারা কি করছেন, রেজিস্ট্রেশন করছেন, একটা মিনিমাম ওয়েব ডিজাইনের সার্টিফাইড যেন আপনারা হইতে পারেন, সেটাই আমার এক্সপেকটেশন। তো এটা আপনারা করেন, করে একটা সার্টিফাইড হন। আর যদি এরকম হয় ওয়েব ডিজাইনটা আরও একটু শেখা দরকার, আমি ওয়েব ডিজাইনের জন্য আমি আপনাদের আজকের ক্লাসের পরে আমি ক্লাসে সব বলে দিছি, সব অলরেডি অনেক কিছু বলে দিছি। আরও একটা আমার করা কিছু টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো আমি আজকে আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। সেখানে এইচটিএমএল নিয়ে আবার একটা রিক্যাপ পাবেন, ফন্টসম, বুটস্ট্র্যাপ, এগুলো নিয়ে একটা রিক্যাপ পাবেন। এবং ওইখানে ওটা ক্লাস না, মানে সরাসরি ক্লাসে তো অনেক আলোচনা হয়, অনেক কোয়েশ্চেন হয়, ওটা সরাসরি টিউটোরিয়াল বানানো হয়েছে আপনাদের জন্য। তো এইটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এটা দেখে রিক্যাপ করেন। আমরা আর ডেভেলপমেন্টে যেহেতু আর কয়েকটা ক্লাসই পাবো, তো সেইটার ভিতর আপনারা ডেভেলপমেন্ট হয়তো আপনি বলতে পারবেন একদম আগামাথা কি সম্ভব কিনা, না আগামাথা তো আর এই কোর্সে সম্ভব না। তবে আমি যতটুকু এইচটিএমএল দেখাইছি সেটা শিখলেও আপনি বাদ বাকি অনেক কিছু একটু রিসার্চ করে অনেক কিছু করা সম্ভব। এটা আপনারা ট্রাই করেন। ওকে, স্যার, আমাদের কোনো প্রজেক্ট করাবেন না? আমরা ওই যে সেটা নেক্সট ক্লাসে করব। আমরা একটা সরাসরি যদি একটা এইচটিএমএল ফাইল ডাউনলোড করলাম, ওইটাকে একটা কনভার্ট করে একটা পিএসপি তে করার চেষ্টা করব। প্রজেক্ট দেখাতে লাভ নাই। আমি একটা বিক্রয়.কম তো একটা প্রজেক্ট ছিল। আপনারা এখন কয়েকটা ক্লাসের ভিতর তো বিক্রয়.কম ফুল ল্যান্ডিং পেজ বানাই দিতে পারবেন না, কিন্তু পারছে। আমাদের আপনাদের এই ব্যাচের ভিতরে অনেকে আছেন যারা আমাকে নক দিছেন, এবং তারা হয়তো একটু আগের থেকে কিছু নলেজ ছিল, এই জন্য আপনারা ফুল বিক্রয় একদম 100% হয় নাই, কিন্তু 40% 50% হয়েছে। আমাকে ফুললি বিক্রয়.কমের স্ট্রাকচার ডিজাইন করে দিয়েছে আমাকে, এরকম মানুষও আছে। তো যারা দিছেন তারা আগায় ছিলেন, যারা দেন নাই আরো চেষ্টা করেন। করে এইচটিএমএল সিএসএস দিয়েই তো একটা ল্যান্ডিং পেজ করা সম্ভব। এটা ওয়েবসাইটে কি লাগে, ল্যান্ডিং ফর্ম লাগে, তো রেজিস্ট্রেশন ফর্ম তো করে দেখাইছি আপনাদের। এটাই তো একটা কমপ্লিট প্রজেক্ট। একটা রেজিস্ট্রেশন ফর্ম করা মানে কি, লগ ইন ফর্ম মানে কি, এটা একটা কমপ্লিট প্রজেক্ট, যেটা লগ ইন ফর্ম থাকবে, রেজিস্ট্রেশন ফর্ম থাকবে। ল্যান্ডিং পেজটা কমপ্লিট করে দেখাই নাই, কারণ আমি বুঝতেছিলাম না যে আপনারা আসলে এইচটিএমএল নিয়ে কত কন্টিনিউ করলে আপনারা নিতে পারবেন, এটা আমি কনফিউজ ছিলাম। তো এই জন্য আমি ডাইরেক্ট এইচটিএমএল কম আলোচনা করে সরাসরি বুটস্ট্র্যাপে চলে গেছি। এইবার অন্তত আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে হলেও একটা ওয়েবসাইটকে কমপ্লিট করেন। আর আমি যেহেতু টেমপ্লেট করছি, ডাউনলোড করা শিখাই দিছি, এবার আপনাদের নেক্সট ক্লাস থেকে টেমপ্লেট করে সেটা সার্ভারে সেট আপ করে একটা কমপ্লিট একটা প্রজেক্ট, এটা আমি নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এনি কোশ্চেন? স্যার, ফ্রেমওয়ার্কের কথা বলতেছিলেন, কোনো কি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন? না, ফ্রেমওয়ার্ক নিয়ে কোনো কাজ করব না, কারণ এখানে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা পসিবল না। ফ্রেমওয়ার্ক বলতে আমরা বুটস্ট্র্যাপও তো একটা ফ্রেমওয়ার্ক, ওইটা করবো, কিন্তু এর বাইরে অন্য কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব না। লারাভেলের কথা বলেছিলেন, তাই আমি ভাবলাম যে ওটা না, করাবেন নাকি। লারাভেল এইখানে এই ক্লাসে তেমন কোনো মানুষ নাই যে লারাভেল তো সরাসরি প্রোগ্রামিং এবং ডিপ লেভেলের পিএসপি জানার পরে লারাভেল। এর আগে আপনি লারাভেল, এই আমাদের ক্লাসের এখনো এমন কোনো স্টুডেন্ট হয় নাই যে লারাভেল নিয়ে এখন ক্লাস নিলে সে বুঝবে, এরকম কোনো মানুষ এখনো হয় নাই। দু একজন থাকতে পারে যারা অলরেডি আগের থেকে হয়তো করছেন। লারাভেল না, আমার মনে হয় না আপনাদের লারাভেল নিয়ে এখন কেউ শুনছেন বলে কাজ করা উচিত, এটা আমার মনে হয় না। আপনি আগে এইচটিএমএল সিএসএস বুঝেন, তারপর পিএসপি নলেজ দেন, দেন লারাভেল। লারাভেল হচ্ছে পিএসপি দিয়ে বানানো একটা ফ্রেমওয়ার্ক। আমি এইচটিএমএল সিএসএস এখনো ক্লিয়ার হইলাম না, তাহলে আমি লারাভেল কেমনে বুঝবো? লারাভেল তো আরো অ্যাডভান্স লেভেলের পিএসপি। তো ওইটা বুঝতে গেলে আসলে পিএসপি না জেনে, এইচটিএমএল সিএসএস না জেনে
বেসিক জিএস না জেনে যাওয়াই উচিত না, আমার কথা হচ্ছে পরিষ্কার। বুঝছেন সবাই? আর কোনো কোয়েশ্চেন? স্যার আসলে আমাদের কিছু কাজ দিলে ভালো হয় স্যার। আপনাদের আজকের কাজ হলো আপনারা এই সার্ভারটা সেট আপ করে আপনাদের যে কাজটা করছেন, আপনারা যে এইচটিএমএল করছেন না, সেগুলো সার্ভার আইনে রান করেন। সার্ভার আইনে শুধু রান করেন। এরপর আমি নেক্সট ক্লাসে ডাইরেক্ট একটা প্রজেক্ট দিয়ে দিব যে এই ওয়েবসাইটটা সবাই বানাবেন, আপনারা বানাবেন, সেটা আমি দিব নেক্সট ক্লাসে। আপাতত কম্পিউটারে সার্ভার বানানো, লারাগন দেওয়া হোক, জ্যাম দেওয়া হোক। ও আরেকটা কথা, যদি লারাগন হয় তাহলে লোকাল হোস্টের যে ফাইলটা, ফোল্ডারটা, সেটা হলো এই লোকাল ডিস্ক সিতে ঢোকার পর লারাগন ডাব্লিউ। কিন্তু যদি জ্যাম্প হয়, জ্যাম্প ইনস্টল করেন, তাহলে এই ফোল্ডারটা এই লারাগন ডাব্লিউ না, সেটা হলো লোকাল ডিস্ক সি, তারপর জ্যাম্পের ভিতর এইচটি ডক্স, এইটা হবে তখন হলো এই লোকাল হোস্টের ফাইল। বাদ বাকি সব সেম, খালি ফোল্ডারটা চেঞ্জ। যদি জ্যাম্প ইনস্টল করা হয় তাহলে লোকাল ডিস্ক সি, জ্যাম্প, তারপরে এইচটি ডক্স, এর ভিতর যে ফোল্ডার, সেই ফোল্ডারটাই হলো একটা ওয়েবসাইট। আর যদি সেটা লারাগন হয় তাহলে হবে হচ্ছে লোকাল ডিস্ক সি, লারাগন ডাব্লিউ, এই ফোল্ডার। দুটোর কাজই সেম, খালি ফোল্ডারটা চেঞ্জ, সফটওয়্যার চেঞ্জ হওয়ার কারণে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। আপনার সার্ভারটা অন্তত সবাই সাকসেসফুল ভাবে, আপনাদের সবাই যারা এখানে আছেন সবাই লারাভেল এই কি বলে সার্ভার ডাউনলোড করছেন, সেট আপ করছেন, তারপরে এই লোকাল হোস্ট LOCAL লোকাল HOST /PHP my এটা লিখে ইন্টার করে এই সার্ভারে ঢুকছেন, ঢুকে আমাকে একটা স্ক্রিনশট দিবেন, স্যার সার্ভার ইনস্টল ডান, এসকিউএল সার্ভার ইজ রেডি। এটা সবাই আমাকে স্ক্রিনশট দিবেন। ওকে, মেসেঞ্জারে স্ক্রিনশট দিবেন। স্যার আমরা কি ওখানে কি ডাটাবেস ক্রিয়েট করব? হ্যাঁ বলেন। বলছি স্যার পিএইচপি মাই অ্যাডমিনে কি ওখানে কি ডাটাবেস ক্রিয়েট করব আমরা? আমরা ডাটা আমি তো দেখাই না আজকে, আপনি হয়তো একবার করছেন মনে হয়, এই জন্য হয়তো পারতে পারবেন, কিন্তু ডাটাবেস পড়া, ডাটাবেস স্ট্রাকচার আমি তো পিএইচপি একদম বেশি কি দেখাই না, সার্ভার দেখাই লাভ। ঠিক আছে, ডাটাবেস সাজানো, ওকে ওকে টেবিল তৈরি করা, এটা তো এখনো কিছু দেখাইনি। হ্যাঁ, এটা একটু লেন্দি প্রসেস, আস্তে আস্তে করে শিখতে হবে, এই জন্য অল্প করে করেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, ততদিন সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।